গুড মর্নিং। সবাই ভালো আছিস? সবার মন শরীর ভালো আছে? কিউট কিউট বাচ্চারা, যদি মন শরীর ভালো থাকে কিউট একটা স্মাইল দে এবং আজকের এই সম্পূর্ণ লেকচারটা দেখ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট লেকচার হবে তোদের। থার্মোডাইনামিক্স পড়াশোনা করতেছি। থার্মোডাইনামিক্স এর অলরেডি আমাদের 3টে লেকচার কমপ্লিট করে ফেলছি। যে 3টে লেকচারে আমরা রেডি করার চেষ্টা করছি থার্মোডাইনামিক্স কি জিনিস, কি পড়াশোনা করব, থার্মোডাইনামিক্স পড়ার অ্যাপ্রোচ কি থাকবে, তারপরে থার্মোডাইনামিক্স পড়ার জন্য কি কি ওয়াট জানতে লাগবে সেগুলোর সায়েন্টিফিক ওয়াট মিনিং শিখছিলাম। দেন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স শিখছিলাম এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যতগুলো জিনিস ছিল সবকিছু আমরা পড়াশোনা করছিলাম। ওকে, তো তারপরে আমরা দেখছিলাম যে থার্মোডাইনামিক্স এর মধ্যে সবথেকে যেটা অ্যাকুরেটলি মেজারমেন্ট কোয়ান্টিটি যেগুলো আছে তাদের আমরা বলি থার্মোডাইনামিক ভেরিয়েবল, এবং এই থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলো আমরা পড়াশোনা করছিলাম। সঙ্গে সঙ্গে আমরা দেখছিলাম এই থার্মোডাইনামিক ভেরিয়েবলের যে কোয়ান্টিটি গুলো আছে তার মধ্যে ডিফারেন্ট প্রসেসের ক্ষেত্রে আমরা বিভিন্ন কোয়ান্টিটিকে কনস্ট্যান্ট করি এবং আদার্স কোয়ান্টিটি গুলোকে চেঞ্জ করি। চেঞ্জ করার পর ওই সিস্টেমটার কি কি চেঞ্জ আছে সেটাকে নিয়ে স্টাডি করি, ওটাকে বলছিলাম আমরা থার্মোডাইনামিক প্রসেস। তো ডিফারেন্ট কাইন্ড অফ থার্মোডাইনামিক্স প্রসেস পড়ছি, যেমন আমরা পড়ছি হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট থাকলে আইসোকোরিক প্রসেস, প্রেসার কনস্ট্যান্ট থাকলে আইসোবারিক প্রসেস, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আইসোথার্মাল প্রসেস, হিট কনস্ট্যান্ট থাকলে এডিয়াবেটিক প্রসেস, এবং যদি এমন কোন সিস্টেম দেখা যায় যে এই সবগুলা থার্মোডাইনামিক প্রসেসের কম্পোজিশনটা যদি এমন হয় বা যে কোনো একের বেশি থার্মোডাইনামিক প্রসেসের বা একটা থার্মোডাইনামিক প্রসেসের কম্পোজিশন গুলো যদি এমন হয় যে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা কি থাকে হচ্ছে সেম থাকে, একই পয়েন্টে এসে শেষ হয় যে পয়েন্ট থেকে শুরু হয়েছিল, তখন ওই থার্মোডাইনামিক প্রসেসকে বলছিলাম সাইক্লিক প্রসেস। প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে আমরা পিভি ডায়াগ্রাম দেখছিলাম এবং সেটার এরিয়া আন্ডার দ্য কার্ভ ক্যালকুলেট করার ভিতরে মাধ্যমে আমরা কি করছিলাম হচ্ছে ওই থার্মোডাইনামিক প্রসেসের দ্বারা কতটা ওয়ার্ক ডান হচ্ছে এতটুকু আমরা কি করছি ক্যালকুলেশন করছি এই অবধি। ওকে, তোদের এই যে পড়াশোনাটা করা হয়েছে তোদের আইআইটি জ্যামের জন্য, জেস্টের জন্য, টিএফ এর জন্য, গেটের জন্য, তোদের অনার্সের এক্সামিনেশনের জন্য, সবার জন্য বলতেছি যে তোদের যে বেসিক কনসেপ্ট গুলা শেখাচ্ছি সেই কনসেপ্ট থেকে সমস্ত কোশ্চেন আসবে, আমি তোদের গ্যারান্টি দিলাম। এইবার যারা যারা আইআইটি জ্যাম দিয়ে আসছে তারাও আসে এটাই বলছে, স্যার আমরা যখন ভাবছিলাম যে আপনি এগুলা কি কেমন করে পড়াচ্ছেন, কিন্তু দিনের শেষে ওইখান থেকেই কোশ্চেন আসে। আমি তোদের বলতেছি যখন আমি তোদের অ্যাসাইনমেন্ট করাবো, যখন তোদের সাজেশন দেবো, প্রত্যেকটা জিনিস দেখবি এইখান থেকেই আসবে, এইখান থেকেই আসবে। ওকে, তো এগুলা প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলার কনসেপ্ট গুলা ক্লিয়ার রাখা খুব ইম্পর্টেন্ট। এবং এর আগের দিন তোদের যে জিনিসটা আমি শেখাইছিলাম সেটা হচ্ছে যে যখন আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট থাকে তখন ভি আর টি এর মধ্যে রিলেশন কেমন হয়, আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে যখন ভলিউম কনস্ট্যান্ট তখন তখন পি আর টি এর মধ্যে রিলেশন কেমন হয়, এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ভি আর পি এর মধ্যে কেমন রিলেশন হয়, এতে স্লোপ কেমন হয়, স্লোপের কম্পারিজন কেমন হয়, এগুলো সবকিছু পড়াইছিলাম। এবার দেখ, আমরা যদি দেখিস যে ধরে নে আমরা আইসোকোরিক প্রসেস আলোচনা করতেছি, আইসোকোরিক প্রসেস মানে ভলিউম কনস্ট্যান্ট, ওখানে পি আর টি চেঞ্জ হচ্ছে, তাহলে পি আর টি এর গ্রাফ কেমন হবে, বা একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে কেমন করে কনভার্ট করব। ধরে পিভি দেওয়া আছে, আমরা ভিটি চাই, তাহলে ভিটি থেকে কেমন করে কনভার্ট করব, বা আমাদের ধরে হচ্ছে ভিটি দেওয়া আছে, আমরা হচ্ছে পিটি চাই, তাহলে পিটি থেকে কেমন করে কনভার্ট করবো সেগুলো আমরা দেখবো। আর এইখান থেকে কিন্তু কোশ্চেন তোদের আসেই। তো গ্রাফের একটা থেকে আরেকটায় কনভার্সন আমরা শিখবো এই লেকচারে। দেন আমরা শিখবো হিট ক্যাপাসিটি কি জিনিস, দেন আমরা শিখবো সিপি মাইনাস সিবি রিলেশন, ওটার প্রুফ শিখবো, এবং আরো টাইম পাইলে আমরা পড়বো ডিগ্রি অফ ফ্রিডম, এবং ডিফারেন্ট সিস্টেমের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করা শিখবো, যেটার উপরেই বেস করে থার্মোডাইনামিক্স এর বাকি সব পড়াশোনা করতে পারবো। ওকে, চল তাহলে আজকের লেকচার আমরা স্টার্ট করে দিই। ওকে, গুড মর্নিং। কথাগুলি ওয়ান্স এগেইন, কথাগুলি আইআইটি জ্যামের ব্যাচে একটু আগেই হচ্ছে ইয়ে ছিল, ইলেকট্রিসিটি মেকানিজম পড়াশোনা করতেছিল মেয়েটা, আবার একটু পরেই চলে আসছে। কথাগুলি দেখ, তুইও যেমন পড়াশোনা করতেছিস সকাল থেকে ফিজিক্স দিতে, আমিও তেমনই পড়ায় যাইতেছি, চল একসাথে পড়তেই থাকবো। তো তবু একটু পরে পড়া শেষ হবে, আমার তারপরে আরো 4টা ব্যাচ আছে, তো পড়াইতে থাকবো সারাদিনে, তুই আসবি জয়েন করবি। হ্যাঁ, তো আইআইটি জ্যামের স্টুডেন্ট গুলো এমন হবে, দিনে কিন্তু 5 ঘন্টা 6 ঘন্টা করে লেকচার তোদের হবে। হ্যাঁ, আর কিছুদিন খাটবি, তারপরে দেখবি তোদের কি আসবে, অবভিয়াসলি আইআইটি থেকে মাস্টার্স করবি, তখন আমাকে এমনি থ্যাংক ইউ বলবি, কারণটা তোদের জীবন চেঞ্জ হইতে যাচ্ছে। ওকে, তো একটু কষ্ট কর, রেজাল্ট পাবি। পরের বছর তোদের হচ্ছে ফেব্রুয়ারি মাসে যখন পরীক্ষা দিবি তখনই বুঝতে পারবি তোর জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা কি করব, একটা থেকে আরেকটায় কনভার্সন করব। কালকে আমরা লাস্ট লেকচারে যেটা আলোচনা করছিলাম একদম লাস্টে,
সেটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস এন্ড আইসোথার্মাল প্রসেসের পিভি ডায়াগ্রামের লেখচিত্র আমরা দেখছিলাম কি আসে হচ্ছে সেম আসে, কিন্তু ওদের স্লোপ ডিফারেন্ট আসে, একটা স্টিপার হয় আর একটা হচ্ছে লোয়েস্ট হয়। তো আমরা কি করবো হচ্ছে বাকি জিনিসটা আলোচনা করবো আজকে। ওকে, তো একটা কোশ্চেন লাগ, কোশ্চেন কি বলছে, দা ভিটি ডায়াগ্রাম of a cyclic process of a cyclic process shown in the figure draw corresponding PT and PB ডায়াগ্রাম। ভিটি ডায়াগ্রামটা কেমন দেওয়া আছে, এইদিকে ভি, এইদিকে টি, এটা আমাদের ভিটি ডায়াগ্রাম দেওয়া আছে এ বি সি। এটা সলভ করি, সিম্পল সলিউশন হবে। ক্যামেরাম্যান কি উঠছে, লোককে ফোকাস করে ফার্স্টে। ওকে, ফোকাস করছো, ভেরি গুড। দেখ কি বলছে, ভিটি ডায়াগ্রাম দেওয়া আছে এটা। ওকে, এবার এটার থেকে আমাদের পিটি এন্ড পিভি ডায়াগ্রাম দেখাইতে লাগবে, তাই তো? তো সিম্পল জিনিস, তোরা একবার দেখ কেমন করে করবি। তোরা না যে ডায়াগ্রামটা দেওয়া আছে এই ডায়াগ্রামটার প্রত্যেকটা পার্টকে অ্যানালাইসিস কর, তারপরে ওই যে ইনফরমেশন গুলো পাবি সেই ইনফরমেশন গুলা দ্বারা আমরা কি করবো হচ্ছে যেগুলো ডায়াগ্রাম আমাদের ড্র করতে বলছে সেই ডায়াগ্রাম ড্র করব। তাহলে ফার্স্টে যদি এবি পাথকে তোরা কনসিডার করিস, এবি পাথকে কনসিডার করিস, এবি পাথের ক্ষেত্রে একটা জিনিস দেখতো, এইদিকে টি চেঞ্জ হচ্ছে, এইদিকে ভি চেঞ্জ হচ্ছে, তাহলে টি যেমন করে চেঞ্জ হচ্ছে ভিও এমন করে চেঞ্জ হচ্ছে না এবির ক্ষেত্রে দেখতো? এটা যত বাড়তেছে এটাও তত বাড়তেছে, তাহলে প্রপোর্শনাল সম্পর্ক আছে। তাহলে এইখান থেকে বলতে পারে কি হচ্ছে এই যে ভি প্রপোর্শনাল টু কত হচ্ছে টি। এবার ভি প্রপোর্শনাল টু টি কখন দেখা যায় জানিস? এটা তো এই ফিগার থেকে পাইলাম, হ্যাঁ না? এটা তখন দেখা যাবে, এর আগের দিন আমরা শিখছিলাম যখন পি কনস্ট্যান্ট হবে, পি ইকুয়াল টু কি হবে যখন কনস্ট্যান্ট হবে। ওকে, মনে আছে এর আগের দিনের লেকচারে আমি করাইছিলাম। দেখ আমরা জানি পিভি ইকুয়াল টু আর টি, তাই না? যদি পি কনস্ট্যান্ট আসে, যদি পি কনস্ট্যান্ট হয় তাহলে ভি প্রপোর্শনাল টু, দেখ পি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু কি হতে হবে টি। তাহলে ভি প্রপোর্শনাল টি কখন হবে? যখন পি কনস্ট্যান্ট হবে। পি কনস্ট্যান্ট মানে ওটা কি প্রসেস হচ্ছে? আইসো বারিক প্রসেস। এটাকে কি বলি আমরা হচ্ছে আইসো বারিক প্রসেস বলি, ঠিক আছে? এবার এই যে জিনিসটা পাইলি না, এইটা থেকে কি ইনফরমেশন দেওয়া আছে দেখ তো, এইখানে কি করতেছে ভি ইনক্রিজ করতেছে না? তাহলে যদি ভি ইনক্রিজ করতেছে এবং সঙ্গে সঙ্গে কি করতেছে, ভি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে টিও কি করতেছে হচ্ছে ইনক্রিজ করতেছে, তাহলে ভি ইনক্রিজিং একটা ডায়াগ্রাম আছে। তাহলে এবার অ্যালং পাথ এমন করে ইনফরমেশন গুলো ক্যালকুলেট করে নেয়। অ্যালং পাথ বিসি, বিসি পাথের ক্ষেত্রে দেখতো এখানে কি কনস্ট্যান্ট আছে দেখতো, এই বরাবর নিচে নামতেছে না? তাহলে একটা জায়গায় এখানে গিয়ে কাট করতেছে না, কাকে কাট করছে? টিকে। টি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাহলে বিসির ক্ষেত্রে টি কি আছে হচ্ছে কনস্ট্যান্ট আছে। তো দেখতেই পাচ্ছিস এটার ক্ষেত্রে টি ইকুয়াল টু কত আছে কনস্ট্যান্ট আছে। টি কনস্ট্যান্ট কখন থাকে ওই প্রসেসকে কি বলি আমরা বল? টি কনস্ট্যান্ট মানে আইসো থার্মাল প্রসেস। তাহলে টি কনস্ট্যান্ট মানে আইসো থার্মাল প্রসেস। আইসো থার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয় দেখ, আমি পিভি ইকুয়াল টু আরটি বলছি, তাহলে আরও কনস্ট্যান্ট টিও কনস্ট্যান্ট, তাহলে পুরোটাই কনস্ট্যান্ট না? তাহলে পিভি ইকুয়াল টু কি দাঁড়াইলো কনস্ট্যান্ট। তাহলে একটা বাড়লে আরেকটা কি হইতে লাগবে কমতে লাগবে না, কারণ দুটোর গুণফল কি আছে কনস্ট্যান্ট। তাহলে যদি একটা বাড়ে আরেকটা কি হবে কমবে, তাহলে পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি।
তাহলে এটাতেই কি বলবে, পি ইনভার্সলি প্রপোর্শনাল টু হচ্ছে ভি। এবার ইনফরমেশন দেখ, ইনফরমেশনে ভি কি করতেছে দেখ তো, তীর চিহ্ন ভালো করে দেখ, ভি ডিক্রিজ করতেছে না কমতেছে, তাহলে হেয়ার ইনফরমেশন অনুযায়ী ভি কি করতেছে, ডিক্রিজ করতেছে। তাহলে ভি যদি ডিক্রিজ করে তাহলে এই ফর্মুলা অনুযায়ী অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পি কি করবে, ইনক্রিজ করে দেবে। তাহলে এটির ক্ষেত্রে পি কি করতেছে হচ্ছে ইনক্রিজ করে যাইতেছে। তো এমন করে কি করা হচ্ছে, ইনফরমেশন গুলা বের করে নে। ওকে, তোদের একটা জিনিস আমি বলে রাখি, পড়াবো আইআইটি জ্যাম না, তোদের আমি কি বলবো, নভেম্বরের ফার্স্ট উইকে, আমি বলছিলাম নভেম্বরের সেকেন্ড উইকে শেষ করবো, ফার্স্ট উইকের মধ্যেই সিলেবাস শেষ করে দেবো। তারপরে নভেম্বরের শেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি সব কোশ্চেন যত করব, পুরো নভেম্বরে এই সব কোশ্চেন প্র্যাকটিস করব, ডিসেম্বর জানুয়ারিতে এত এক্সামিনেশন নেব, আরো ইম্পর্টেন্ট এত কোশ্চেন করাবো। এবার খালি আইআইটি জ্যাম দেখ তোদের কি হয়। ওকে, খালি আমি যেমন করে পড়াচ্ছি একটু কন্টিনিউস পড়ে যা কিছুদিন। ওকে, তাহলে কি হচ্ছে এটা, এবার অ্যালং পাথ, আর একটা পাথের নাম কি হবে, এটা সি থেকে C2A। ওই এটার ক্ষেত্রে দেখতো কি হচ্ছে, এই পাশে আসতেছে না, আমাকে আস্তে আস্তে এইখানে কাট করতেছে না, তাহলে ভি এর একটা নির্দিষ্ট জায়গায় কাট করলো না, তাহলে কি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট মানে কি প্রসেস, আইসোকোরিক, আইসোকোরিক প্রসেস। তাহলে আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে কি হবে, যাদের মনে থাকে না তারা এমন করে এইটা দিয়ে মনে রাখবি সবসময়, পিভি ইকুয়াল টু আরটি। তাহলে দেখ ভিও কনস্ট্যান্ট, এখানে আরো কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু কি হচ্ছে, টি না, তাহলে এখান থেকে কি বলতে পারি, পি প্রপোর্শনাল টু টি। যাদের মুখস্থ থাকবে না এটা দিয়ে সবসময় বের করা শিখবি, পি প্রপোর্শনাল টু টি। এই ক্ষেত্রে ইনফরমেশন কি বলে, টি কি করতেছে, ডিক্রিজ করতেছে না, দেখ টি এর তীর চিহ্ন কোন দিকে, এইদিকে না, তাহলে টি এইদিকে কমতেছে, তাহলে হেয়ার টি কি করতেছে, ডিক্রিজ করতেছে, তাহলে অবভিয়াসলি পিও কি করতে লাগবে, হচ্ছে ডিক্রিজ করতে লাগবে। ওকে, তো সমস্ত ইনফরমেশন বের হয়ে গেছে। এবার আমাদের কি কি ডায়াগ্রাম ড্র করতে বলছে, দেখ পিটি ডায়াগ্রাম ড্র করতেছে, চল পিটি ডায়াগ্রাম ড্র করে নে, কি আছে তো পিটি ডায়াগ্রাম ড্র কর। আর একটা কি হচ্ছে পিভি ডায়াগ্রাম, এই দুটো ড্র কর। তাহলে আমরা পিটি ডায়াগ্রামটা ড্র করি। ওকে, দেখ এইদিকে পি আছে, টি আছে, সবাই একটু ফোকাস কর। কি বলছে, প্রথমটার ক্ষেত্রে এ থেকে বি তে কেমন করে যাবে, ভিও ইনক্রিজ করবে, টিও ইনক্রিজ করবে, ঠিক আছে আমাদের। হ্যাঁ, কিন্তু পি কি আছে দেখ ভালো করে, এখানে কি আছে, হচ্ছে পি কনস্ট্যান্ট আছে। তাহলে কি রাখবি, পিটি ডায়াগ্রামের ক্ষেত্রে এ বি পাথ যখন যাবি তখন হচ্ছে পি কনস্ট্যান্ট রাখবি, ঠিক আছে, আর হচ্ছে ভি ইনক্রিজ করলে টিও ইনক্রিজ করবে। তাহলে পি কনস্ট্যান্ট কেমন হবে, একটা দাগ পড়বে না, এখানে কাট পড়বে, মানে পি কনস্ট্যান্ট এমন হয়ে যাবে, ঠিক আছে। এবং এইখানে টি কি করতেছে দেখতো, এর ইনক্রিজ করতেছে, তাহলে টি এর তীর চিহ্ন কোন দিকে হবে, এইদিকে হবে না, তাহলে এটা কি গেল, এ থেকে কোথায় গেল, বি গেল। এবার তারপরে কি বলছে, টি কনস্ট্যান্ট। এবার টি কনস্ট্যান্ট কি বলছে দেখ, টি কনস্ট্যান্ট মানে কি, টি এর উপরে হবে বা নিচে হবে। এবার উপর নিচের মধ্যে কি হবে দেখ, এখানে কি বলছে, পি কি করে, ইনক্রিজ করে, তাহলে পি ইনক্রিজ মানে উপর দিকে হবে না, তাহলে এটা কোন দিকে হবে, হচ্ছে উপর দিকে হবে। বুঝছিস জিনিসটা, তাহলে বি থেকে কোথায় গেল, সি। দেখ এটা কিন্তু নিচের দিকেও হইতে পারতো, যদি এটা কি করতো, পি ডিক্রিজ করতো, কিন্তু ইনক্রিজ করতেছে, উপর দিকে হবে। তারপর এটার ক্ষেত্রে কি বলছে দেখ, কি কনস্ট্যান্ট আছে, পি প্রপোর্শনাল টু টি, তাহলে কি হচ্ছে স্ট্রেট লাইন হবে। এবং কি করতেছে দেখ ভালো করে, টি আর পি দুটাই কি করতেছে, ডিক্রিজ করতেছে, তাহলে এমন হবে না, তাহলে নিচের দিকে, তাহলে এটা গেল পিটি ডায়াগ্রাম, হ্যাঁ। আর একটা ডায়াগ্রাম কি বলছে, এন্ড কি চাইছে বলতে, দুইটা পিভি ডায়াগ্রাম, নিজেরাই বল পিভি ডায়াগ্রাম কি হবে, এদিকে পি এদিকে ভি, ওই ইনফরমেশন দেখ, এটার ক্ষেত্রে পি কি আছে, কনস্ট্যান্ট, তাহলে পি কনস্ট্যান্টের দাগ দে, তাহলে পি কি আছে, হচ্ছে কনস্ট্যান্ট আছে, হ্যাঁ। তাহলে পি ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে, দেখ ভি কি করতেছে, ইনক্রিজ করতেছে, তাহলে ভি কোন দিকে যাবে, এইদিকে যাবে, তাহলে এটা এ হবে, এটা কি হবে, পি হবে। তারপরে এটার ক্ষেত্রে কি বলছে দেখ, ভি আর পি, ভি
ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, আর টি আছে কনস্ট্যান্ট, টি তো এখানে নাই, তাহলে কি করছে, পি ইনক্রিজ করতেছে আর ভি কি করতেছে, ডিক্রিজ করতেছে। পি ইনক্রিজ করতেছে, ভি ডিক্রিজ করতেছে, কেমন হবে, পি ইনক্রিজ ভি ডিক্রিজ। ওকে, তাহলে পি ইনক্রিজ ভি ততক্ষণে ডিক্রিজ করবে, তাহলে এমন টাইপের হবে, হ্যাঁ না? আর এটা কি হচ্ছে, 1/x এর গ্রাফ, মনে আছে তো, এটা y = 1/x এর গ্রাফ। আমি তোদের এই জন্যই কিন্তু ফিজিক্স পড়ানোর প্রথম দিনেই বলছিলাম কি হচ্ছে গ্রাফ, শেখ গ্রাফ দিয়ে সবকিছু হবে। দেখ, একটা বাড়লে একটা কমে, তাহলে গ্রাফ কেমন হয়, এমন হবে না? এটাই তো 1/x এর গ্রাফ হয়। ওকে, যদিও পুরাটা করলে এমন আসবে, এটা আলাদা জিনিস, বাট ফুল পজিটিভ সাইডে করলে এটা আসবে। তাহলে দেখ, ভি প্রপোর্শনাল টু পি প্রপোর্শনাল টু 1/v না, তাহলে পি প্রপোর্শনাল টু 1/v হলে কি হচ্ছে 1/x এর গ্রাফ, তাহলে এমন হলো। ঠিক আছে, তাহলে দেখ এটার ক্ষেত্রে কি হচ্ছে, পিও পি ইনক্রিজ করতেছে আর ভি কি করতেছে, ডিক্রিজ করতেছে, তাই তো বলতে, পি ইনক্রিজ করবে, ভি কি করবে, ডিক্রিজ করবে, তাই না? এবার তারপরটার ক্ষেত্রে কি বলছে, দেখ ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট মানে কি হচ্ছে, উপর দিকে যাবে বা নিচ দিকে যাবে, কিন্তু পি কি করবে, ডিক্রিজ করবে, তাহলে কোন দিকে আসতে লাগবে, নিচ দিকে আসবে। এটা উল্টে গেছে না একটু, কারণটা কি করতেছিল হচ্ছে, পি ইনক্রিজ করতেছিল, ভি ডিক্রিজ করতেছিল। শেষ। ওকে, এগুলা তোদের পরীক্ষায় আসে, তোদের বারবার বলছি গ্রাফ গ্রাফ গ্রাফ, বলতে বলতে আমার মুখ ব্যথা করাস না, হ্যাঁ? গ্রাফ ছাড়া ফিজিক্স হয় না। যারা যারা কোয়ান্টাম মেকানিক্স পড়াশোনা করতেছে, যারা যারা নিউক্লিয়ার ফিজিক্স পড়াশোনা করতেছে আমার কাছে, ওকে, ওদেরকে বলিস কোয়ান্টামে আর নিউক্লিয়ার ফিজিক্সে গ্রাফ ছাড়া জীবন কেমন হয়। প্লাস তোরা যারা যারা থার্মোডাইনামিক্স পড়তেছিস, এখন কিছুদিন পরে আমরা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়বো, গ্রাফ দিয়ে সবকিছু হবে, গ্রাফ না থাকলে কিছুই হবে না। তো এটা লেখে নে। আর একটা কোশ্চেন বলছে, ফাইন্ড দা করসপন্ডিং ভিটি and পিটি ডায়াগ্রাম। ওকে, সেম কোশ্চেন দিছে, শুধুমাত্র এবার কি করে দিছে হচ্ছে পিভি ডায়াগ্রামটাকে একটু চেঞ্জ করে দিছে। আগেরটা ভিটি ডায়াগ্রাম দিয়েছিল, এবার হচ্ছে পিভি ডায়াগ্রাম দেওয়া আছে। লেগে নে, চল নেক্সট কোশ্চেনটা করবো আমরা ইন্টারেস্টিং ওয়েতে। আজকে জানিস আমি একটা যে অকাজ করতেছিলাম, আমি না এই দুইটা জিনিস একসঙ্গে রাখছি, হ্যাঁ? তো আমি অ্যাকচুয়ালি, আমি তোদের বলি যে আমি তো অনেক টাকা পয়সা রোজগার করতেছি, হ্যাঁ? তো টাকা পয়সা তোরাও করবি একদিন, ওকে, বয়স হলে সবাই একদিন টাকা পয়সা রোজগার করবে। এবার টাকা পয়সা যখন রোজগার করবি, তো সঙ্গে সঙ্গে বহুত কষ্ট করতে লাগে। তোদের বাবাদের দেখবি, বাবা দাদারা যারা রোজগার করতেছে, তো রোজগার করতে গেলে কষ্ট করতে লাগবে, আমার দিন রাত পড়াইতে লাগে, তারপরে গিয়ে আমি রোজগার করি। এবার যখন কষ্ট করবি দিন রাত, তখন তোর শরীরের উপর স্ট্রেস পড়বে। অমনেই আমি এখানে এই স্টুডিওতে প্রচুর লাইটের ভিতরে থাকি, তার চোখের উপর প্রচুর স্ট্রেস পড়ে। এই জন্য ডাক্তার বলছে যখন পড়ানো স্টার্ট করবি, তখন কি করবি, এই একটা ড্রপ দিলাম, এই ড্রপটা তুই ইউজ করবি, তাহলে গেছে চোখের যে লিকুইড আছে সেই লিকুইডটাও কমবে না। ওকে, তা ড্রপটা দিয়ে তো লাইটকে কি করবে, ম্যানেজ করে দেবে। ওকে, তো আমি প্রত্যেকদিন ব্যাস শুরু হওয়ার আগে এটা করি। তো
এটা নর্মালি আমার রুমে থাকে। হ্যাঁ, এবার আমি কই প্রত্যেকবার ব্যাচ শুরু করার আগে রুমে যাইতে লাগে, আবার ড্রপ দিতে লাগে, তো এটা আমি পড়ার ঘরে নিয়ে আসছি, পড়ানোর ঘরে। এটা হচ্ছে মার্কারের কালি, এই দুটো একসাথে রাখছি। আমি চোখে দেওয়ার জন্য এটা ওঠাই নিছি। আমি ভাই মানে দিব দিব ওই টাইমে রিয়েলাইজ করছি আরে এটা কালো কেন, অ্যাকচুয়ালি আমার চোখের ড্রপটা সাদা। তুই ভাব আমার যে চোখ ভালো করার জিনিসটা একটু হলে চোখ অন্ধ করে দিতাম আমি, মানে কি অকাশটা করতেছিলাম। তা আর আমি আর টাইম বাঁচাইতে চাই না ভাই, এবার থেকে এই দুইটাকে আমি আলাদাই রাখবো। ওকে, তুই বাবু যদি উল্টাটা হইতো না এত ভয়ঙ্কর হইতো না, বলে কি করবি হচ্ছে মার্কারে ঢালতে গিয়ে এটা ঢাললে কি আছে, এটা নষ্ট হবে আর তুই একটা কিনে নিয়ে আসবি না। But এটা দিলে আজকে আমার চোখের যে 12টা বাজতো, and এটা যদি যখন হচ্ছে না তখন থেকে বুকটা দিক দিক করতেছে, আমি কই, আরে কি করতে যাচ্ছিলাম একটু আগেই। তো এটা হচ্ছে জীবন। আমি না তোদের একটা জীবনে একটা কথা বলি, হ্যাঁ, যারা যারা তোরা এখন পড়াশোনা করতেছিস না, অনেকে আইটি জ্যামের জন্য প্রিপারেশন নিবি, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবি, অনেকে বলবে পড়াশোনা করে এখনকার দিনে কি হয়, বন্ধু বান্ধব দেখবি ছোটখাটো একটা চাকরি পাইছে, ধরে নে পোস্ট অফিসে জিডিএস পিডিএস হয়েছে, ঠিক আছে, ভাব দেখাবে যে আমার তো জিডিএস হয়ে গেছে, সরকারি চাকরি হয়ে গেছে, এ হয়েছে ও হয়েছে, তুই কি করতেছিস। ওকে, তোদেরও অনেকের মন খারাপ হবে যে বন্ধু বান্ধবের চাকরি হয়েছে আমি কিছুই করতেছি না। বাট তোদের একটা কথা বলি, তোরা যদি ঠিক করে পড়াশোনা করিস, তোরা যদি নিজেকে চিনতে পারিস, হুম, তাহলে নিজে একদিন এত বড় জায়গায় যাবি না যে অন্য লোকগুলো আফসোস করবে বলে আমি কেন তখন পড়াশোনা করে এত পড়াশোনা ছেড়ে এত তাড়াতাড়ি লোভে পড়া এই ছোট্ট একটু চাকরি করতাম। তেমনই একটা ঘটনা ঘটছে, আমি কিছু নাম টাম নিতেছি না, জাস্ট একটা বলতেছি। আমাকে না একটা বন্ধু কিছুদিন আগে বহুত জ্ঞান দিছিল, বহুত জ্ঞান দিছিল। ওকে, হয় না, আমার ও চাকরি পাওয়ার পর আমার বাড়িতে আসছে, কি চাকরি পেয়েছে স্যার ওগুলো কিচ্ছু বলতেছি না। তো আসার পর আমাকে এমন জ্ঞান দিছে, ভাই তুই চাকরি বাকরি আইসা বলতেছে ভাই চাকরি পাওয়া না অত কঠিন না, একটু প্রিপারেশন নে পাওয়া যাবি হে ও, ঠিক আছে। আমাকে এসে জ্ঞান দিতেছে, বলে একটু প্রিপারেশন নে পাওয়া যাবি, ভয় পাস না, চাকরি তো হয়ে যাবে, এই প্রিপারেশন নে, মানে বহুত কিছু এমন করে কথা শোনাইতেছিল। তো আমি না নর্মালি কাউকে বলি নাই, আমি তো মনে মনে বলতেছিলাম, বলে ভাই তুই যা চাকরি পাইছিস তোর থেকে আমি দ্বিগুণ বেতনের 3 গুণ বেতনের চাকরি পাইছিলাম, যেটা ছাড়ে দিয়ে আসছি। ওকে, ইভেন তোরা এনপিএসিএল যারা যারা দিবি, যেটা এনপিসিএল এর ব্যাচ অলরেডি লঞ্চ করছি আমি, সেই এনপিসিএল এর ভাই তোরা যখন ট্রেনিং অবস্থায় থাকবি না, ট্রেনিং অবস্থায় তোদের 74,000 টাকা দেয় এখনকার দিনে। ওকে, ট্রেনিং অবস্থায় মান্থলি তুই 74,000 পাইতেছিস, আর তো চাকরি যখন পড়বি তখন তো বেতন কত পাবি বুঝতেই পাইতেছিস। সেই চাকরি আমি ছেড়ে দিয়ে আসছি, আমাকে এসে জ্ঞান দিতেছে। যাই হোক, আমি কাউকে যেহেতু বলি না ওই জন্য জ্ঞান দিবে, তো বলে ঠেলে গেছে। হ্যাঁ, তো আমি বলছি দেখ ভাই আমার তো চাকরি করার ইচ্ছে নাই, তো আমি ওই জন্য চাকরির জন্য কোনোদিন পড়াশোনা করি না, তোরা পাইতেছিস তোদের জন্য আমি খুশি। ওকে, তাই আমাকে ও উল্টো কথা কি বলছে, ভাই চাকরি তুই যতই রোজগার টোজগার কর যাই কর, সমাজের একটা রেসপেক্ট, চাকরি পাইলে যে রেসপেক্ট পাইস না ওইটা কোনোদিন পাবি না, বহুত কিছু জ্ঞান দিয়ে গেছে। কাট্টু 1.5 বছর, এটা 1.5 বছর আগের ঘটনা বললাম। কাট্টু কালকের কথা বলি, কালকে বন্ধুটা দেখি আমাকে 7-8 বার কল করছে। ওকে, তো আমি অবভিয়াসলি পড়ানোর সময় আমি কারো ফোন টোন রিসিভ করি না, তারপরে হচ্ছে ফোন ধরছি, দেখি কত কত মেসেজ, তারপরে ফোন করছি, ফোন করে বলে ভাই এত টাকা পাঠায় দে না, ঠিক আছে আমি একটা প্রবলেমে পড়ছি। তো তো যাই হোক, বন্ধু বান্ধব, এই 1.5 বছরের মধ্যে কিন্তু কোনো কথা হয় নাই, ওদের ভাব চেঞ্জ হয়ে গেছে, চাকরি পাইছে না, ঠিক আছে। তো এমন ভাসছে, বলে ভাই টাকা দে। আমি কই কে ভাই, তোর চাকরি, সমাজের রেসপেক্ট, যেগুলো সমাজের যেগুলো লোক তোকে রেসপেক্ট দিতেছিল ওগুলা লোকের কাছে টাকা টাকা চাইস নেই। বলে ভাই অনেকজনের কাছে টাকা চাইছি কেউ দিতেছে না দুঃখের দিনে, তো শুরু করছে। তো আমি যাই হোক ওকে একটু, আমি কই মনে মনে তো ভাবতেছিলাম দেবো একটু চিঙ্গারি জ্বালানো যাক একটু। ওকে, তাই আমি ওকে যেদিন গেছিল না সেদিনকে আমি একটা কথা বলছি, যেটা ওকে বলি নাই বাট আমি আমাকে বলছি যে আমি এতটা জায়গায় আমাকে ইমপ্রুভ করে নিয়ে যাব, তুই চাকরিতে যত বেতন পাস আমি অত টাকা ট্যাক্স দেবো। ওকে, তো আমার এটা হচ্ছে আগে থেকে মেন্টালিটি, ঠিক আছে তুই চাকরি যত করে রোজগার করবি আমি অত টাকা ট্যাক্স দেবো সরকারকে, তো এই লেভেলের আমি কামাবো। ওকে, তো কালকে যখন ও ফোন করে সব কথা বলতেছিল, ভাই চাকরি করে এমন করে এমন করে এ হয় না ও হয় না, আমি কই ও না ভাই কোনো প্রবলেম না, সমাজের রেসপেক্ট দিয়া
অনেক দূর যাওয়া যায়, ঠিক আছে, টাকা কম হলে কি হবে, ঠিক আছে, সমাজের রেসপেক্ট ইম্পর্টেন্ট। তো এই কইরা, ঠিক আছে, তারপরে ছেলে গিয়া কালকে ওকে টাকা পাঠাই দিছি, ওর এখন কি করছে যাই হোক, কিছু প্রবলেম হচ্ছে ওকে দিছি টিসি। তা আমি খালি তোদেরকে এই ঘটনাটা থেকে একটা কথা বলতে চাই, জীবনে না নিজেকে ছোট করে দেখিস না। আর সমাজকে কি বললো, ঠিক আছে, মানুষকে কি বললো, তোর আশেপাশের লোক কি কি করতেছে, এগুলো শুনিস না, তুই তোর মনের কথা শুন। যদি তোর মনে সাহস থাকে না তুই অনেক বড় কিছু করবি, তো বহুত কিছু করবি, ওকে। আর যদি মনে সাহস না থাকে তাহলে ছোটখাটো নিয়ে খুশি হ, ওটা তো খারাপ পাস না বলে আমি জীবনে ছোট কিছুই করতে পারিনি। তোর যদি সাহস না থাকে তুই ওইটাই কর। আর যদি সাহস থাকে, আশেপাশে কি হইতেছে তুই সাইডে দে, তুই এমন জায়গায় চলে যা না, তুই কোথায় পৌঁছাবি কেউ জানে না, ওকে। তো আমি, আমার মনের মধ্যে সাহস ছিল, আমি তখনকার দিনে তুই ভাব 80-90 হাজার টাকা চাকরি ছেড়ে দিছি, ওকে, মান্থলি। তো এখন অবভিয়াসলি তার থেকে বেশি কামাবো, স্বাভাবিক জিনিস, ওকে। তো এখন সত্যি সত্যি ওই বন্ধুগুলা যত টাকা, আমি নিজেকে বহুত মহান ভাবতেছি না, বাট এইটুক কথা বলতেছি, আমার ওই সাহস ছিল, আমি ওইটুক নিজেকে দেখতে পাইছি যে তুই যত কামাই করবি আমি অত টাকা ট্যাক্স দেবো। আর ট্যাক্সের গল্প কিসের জন্য বলতেছি বলতে, যে মার্চ মাস চলে আসছে, ঠিক আছে, তো আমাদের যে ব্যান্ড বাজতেছে জানিস, তো কতগুলা যে দিতে লাগবে, লাস্ট এই মার্চ মাস আসলে না সবগুলা লোকের মাথা খারাপ হয়ে যায়। আর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের, ভাই, ট্যাক্সের যে ওয়েবসাইট আছে, তুই ট্যাক্স ফাইল করবি না, ওরা এমন ভাব দেখা যায় লাইনে দ্বারা ট্যাক্স ফাইল কর, ওয়েবসাইট কাজ করে না, কিছু না, মানে যা তা অবস্থা। তো তোরা যখন বড় হবি, একটা জিনিস মাথায় রাখিস, বড় হইতেছিস এখন, নিজের উপর অগাধ কনফিডেন্স রাখ, বহুত কিছু চেঞ্জ করে দেবি যদি নিজের উপর কনফিডেন্স রাখতে পারিস, ওকে। আমি তোদেরকে আজকে এখান থেকে বলে যাইতেছি, হ্যাঁ, 2028 এর মধ্যে তোদের সবার সামনে বলে যাই, হ্যাঁ, তুই দেখবি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি লেভেলের আমার পপুলারিটি হয়, ওকে, আলাদাই লেভেলের পপুলারিটি হবে, প্রায় লোককে আমাকে চিনে যাবে, তোরা দেখবি, তোরা কোনোদিন বলবি বলে, হ্যাঁ, তোদের সামনে হয়তো আমার কথা কেউ বলবে, তোরা ওই দিন বলবে ইয়েস, ওই স্যারটা যখন কিছুই ছিল না তখন আমরা ছিলাম, ওকে। তোরা এই কথা একদিন বলতে পারবি, আমি বলে দিলাম, ঠিক আছে, আগে কোনোদিন ইচ্ছা যায় নাই, আমার রিসেন্ট ইচ্ছে গেছে 2028 এর মধ্যে আমি কইরে দেখাবো, ঠিক আছে, সবার ঘরে ঘরে পৌঁছে দেখাবো আমি, ওকে, আলাদাই লেভেলে চলে যাব। তো এইটুক কথা দিয়ে গেলাম তোদেরকে আজকে, কেউ নাই, ঠিক আছে, তোরা অনেকে আসিস, কেউ নাই বলতে অবভিয়াসলি যারা আসিস অনেক আসিস, ওকে, বাট তারপরেও বলতেছি, খালি কলেজ পড়াইতাম তো এতদিন, সবার ঘরে ঘরে, ওকে, মাঝখানে একটু ব্ল্যাক হয়ে গেছিল, হ্যাঁ, কথাগুলি এখন দেখিস তো ঠিক আছে নাকি, ভিডিও টিডিও সবকিছু, ওকে। তো আমরা সবাই মিলে একদিন বড় হবো, ওকে। তোরাও, আমি বলি না, তোরা একদিন আসবি আমার কাছে, দেখা যাবে যখন বহুত স্টাবলিশ হবি, চলে আসবি, ওকে, সেদিনকে আমিও তোদের সঙ্গে সঙ্গে বড় হবো, একদিন দেখাবো যে সবার ঘরে ঘরে আমরা পৌঁছে যেতে পারি। ওকে, চল পরের তাহলে প্রবলেমটা সলভ করি, হ্যাঁ। তোরা আমাকে না যত টাকা পয়সা দিছিস, হ্যাঁ, আমি এখন 11-12 তোদের তোদের কাছে আমি ঋণী, হ্যাঁ, তোদের কাছে নিছি, 11-12 একদম সম্পূর্ণ ফ্রি করে দেবো, সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে, কমপ্লিটলি ফ্রি, যারা পড়তে চায় ফ্রিতে, বেস্ট থেকে বেস্ট কন্টেন্ট, ঠিক আছে, ইউটিউবে পাওয়া যাবে। এবার দেখ, এটা সলিউশন, হ্যাঁ,
বলছে ফাইন্ড দ্য করসপন্ডিং ভিটি এন্ড পিটি ডায়াগ্রাম। যাই হোক, আগে পিভি ডায়াগ্রাম আছে, এটার ইনফরমেশন গুলা বের করে নেই। তাহলে along the path এ থেকে বি, এ থেকে বি তে ক্ষেত্রে কি কনস্ট্যান্ট আছে দেখ, পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। তাহলে পি কনস্ট্যান্ট মানে কি হচ্ছে, আইসো বারিক। আইসো বারিকের ক্ষেত্রে কি হবে জান, এই যে এটা দিয়ে মনে রাখবি পি ভি ইকুয়াল টু আর টি। তাহলে কি হচ্ছে তোর পি কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু কি হবে, টি, ভি প্রপোর্শনাল টু টি। হেয়ার এখানে দেখ কি করতেছে, ভি কি করতেছে দেখ তো, ইনক্রিজ করতেছে না, তাহলে ভি ইনক্রিজ করতেছে, তাহলে মানে অবভিয়াসলি তার করসপন্ডিং টিও কি করবে, হচ্ছে ইনক্রিজ করে যাবে। তারপরে অ্যালং পাথ বি টু সি, বি টু সি এটার ক্ষেত্রে কি হচ্ছে একটা জিনিস এইটা দেখতো, এই ধরনের পিভি ডায়াগ্রামে দেখতো, পিভি ডায়াগ্রামে এই এটা কার্ভ কিসের জন্য হয়, হয় আইসোথার্মাল প্রসেস নয়তো কি হচ্ছে এডিয়াবেটিক প্রসেস। আমরা করছি এর আগের দিন পিভি ডায়াগ্রামে, শোন পিভি ডায়াগ্রামে যদি এমন কার্ভ পাস ওটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস নাহলে এডিয়াবেটিক প্রসেস। এবার কিছু বলার না থাকলে অলওয়েজ কি নিবি, হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আর এডিয়াবেটিক প্রসেস হলে তোদের কিছু না কিছু ইনফরমেশন দিয়ে বোঝাই দিবে যে ওটা এডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে, মাথায় রাখবি এটা জিনিস। ওকে, তো এটা কি হবে হচ্ছে, তাহলে এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস নেব। তাহলে কত হচ্ছে পি প্রপোর্শনাল টু ভি, মানে হচ্ছে আইসোথার্মাল প্রসেস, দ্যাট ইজ টি ইকুয়াল টু কনস্ট্যান্ট আইসো থার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে কি হচ্ছে টি ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার শোন, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখলাম, তো এইখানে হেয়ার কি বলছে, হেয়ার দেখ পি কি করতেছে, ডিক্রিজ করতেছে না, পি এখানে কি করতেছে, হচ্ছে ডিক্রিজ করতেছে, পি ডিক্রিজ করতেছে, তাহলে ভিও কি করতেছে, হচ্ছে পি ডিক্রিজ করতেছে, লজ্জা শরম থাকা উচিত, ভি তাহলে কি করতেছে, ইনক্রিজ করতেছে, বুঝছিস। ওকে, এইটা না করলে লজ্জা শরম শেষ হয়ে যাইতো, ঠিক আছে, আমরা স্ট্রেট লাইন বানাই দিছিলাম, এমন হয় না। ওকে, সরি। এবার দেখ সিডি অ্যালং পাথ সি টু ডি, সি টু ডি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখ, এখানে একটা কি আছে, পি কনস্ট্যান্ট আছে, পি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে হচ্ছে আইসোবারিক। আইসোবারিক মানে কি হচ্ছে কি ভি প্রপোর্শনাল টু কত হচ্ছে টি, আর হেয়ার কি করতেছি আমরা, ভি ডিক্রিজ করতেছে, তাহলে টিও কি করবে, হচ্ছে ডিক্রিজ করবে। অ্যালং পাথ ডি টু এ, ডি টু এর ক্ষেত্রে কত হচ্ছে ভালো করে দেখ, এটা কি হচ্ছে পি প্রপোর্শনাল টু 1 বাই ভি। হেয়ার এটা কি হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল মানে টি ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। এইখানে দেখ কি করতেছে, পি ইনক্রিজ করে যাইতেছে, তাহলে পি ইনক্রিজ করতেছে, সো তার করসপন্ডিং ভি কি করবে, হচ্ছে ডিক্রিজ করতেছে। ওকে, এগুলা সমস্ত ইনফরমেশন কি করেছে এক জায়গায় লিপিবদ্ধ কর। তাহলে কি হচ্ছে, কি কি ডায়াগ্রাম বানাইতে বলছে বলতো, একটা আমাদের হচ্ছে ভিটি ডায়াগ্রাম, হিয়ার টি। ওকে, ভিটি ডায়াগ্রাম সিম্পল জিনিস দেখ। ওকে, সনাতন এদিকে বল, প্রথমটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট আছে, পি কনস্ট্যান্ট আছে না, তাহলে ভি প্রপোর্শনাল টু কত আছে, টি আছে, তাহলে ভি প্রপোর্শনাল টি এখানে কি ভিটি ডায়াগ্রাম না, তার মানে এমন কোনো একটা ছবি হবে না, স্ট্রেট লাইন হবে, সেটা থ্রু অরিজিন হতে পারে, যে কোনো থ্রুতে হতে পারে। এবার কি বলছে, ভি ইনক্রিজ করতেছে, টিও কি করতেছে, ইনক্রিজ করতেছে, তাহলে এটাই তো হবে। দেখ এমনও হইতে পারতো, কিন্তু এটা ডিক্রিজের ক্ষেত্রে হইতো, এখানে কি করতে বলছে, ভিও ইনক্রিজ করবে, টিও কি করবে, হচ্ছে ইনক্রিজ করবে, তাহলে এটা এ নাম দিলে, এটা কি নাম দিলে, হচ্ছে বি নাম দিলি, ঠিক আছে। এবার কি বলছে, সেকেন্ডটা কি বলছে দেখ তো, বি টু সি কি বলছে, যে টি ইকুয়াল টু কি রাখবে কনস্ট্যান্ট, এবং এইখানে
পি প্রপোর্শনাল টু ভি আছে, টি কনস্ট্যান্ট আছে, এবং কি করতেছে, ভি কি করতেছে, ইনক্রিজ করতেছে, পি কি করতেছে, ডিক্রিজ করতেছে। তাহলে টি কনস্ট্যান্ট মানে কি হচ্ছে, ওটা নিচে আসবে নয়তো কি আসবে, দেখ এমন নিচে আসবে নয়তো কি করবে, হচ্ছে উপরে যাবে, দুটোর মধ্যে একটা হবে। কিন্তু পি কি করতেছে দেখ তো, ডিক্রিজ, এখানে তো পি নাই স্যার, ভি কি করতেছে, ইনক্রিজ করতেছে না, তাহলে কোনটা নেব, উপরেরটা নেব, অবভিয়াসলি এটা কি করছে, নেব না। ওকে, তাহলে বি থেকে কোথায় গেল, সি তে গেল। তারপরে এটা দেখ সেকেন্ড, তারপরটা কি বলছে, অ্যালং পাথ সিডি, সিডির ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, পি তো নাই এখানে স্যার, তাহলে ভি প্রপোর্শনটা কত হচ্ছে, টি, তাহলে আগেরটার মতোই, কিন্তু এখানে কি করতেছে, ভি কি করতেছে, ডিক্রিজ করতেছে, টিও কি করতেছে, ডিক্রিজ করতেছে, তাহলে কেমন হবে, এটা হবে, ডিক্রিজ করতেছে, হ্যাঁ না, ডি হইলো। এবার ডি টু এ কি বলছে, টি আবার কি আছে কনস্ট্যান্ট, এবং ভি কি করতেছে, ডিক্রিজ করতেছে, তাহলে উপরে না গিয়ে কোন দিকে আসবে, নিচের দিকে আসবে, বাস, এটাই তোদের কি হয়ে গেল, হচ্ছে ভিটি ডায়াগ্রাম। ওকে, আর একটা কি বলছে, বলছে পিটি ডায়াগ্রাম, তাহলে চল পিটি ডায়াগ্রাম ড্র করে দিই, পি টি ডায়াগ্রাম। তো পিটি ডায়াগ্রাম কি হবে দেখ একবার ভালো করে, এখানে পি এর সাথে ইনফরমেশন, এবি ভালো করে দেখ তোরা, দেখ ওইদিকে তাকা একটু, এবি কি বলছে, এবির ক্ষেত্রে কি বলছে, কি কনস্ট্যান্ট আছে রে, পি কনস্ট্যান্ট, তাহলে পি কনস্ট্যান্ট, এবার ভি আর টি এর মধ্যে কে ইনক্রিজ করতেছে, দেখ টি ইনক্রিজ করতেছে, টি এর ইনফরমেশন লাগবে, তাহলে এমন কিছু হবে, এইদিকে একটা কিছু হবে, কনস্ট্যান্ট হবে, হ্যাঁ, তাহলে এ থেকে কি হবে, বি হবে। ওকে, এবার কি বলছে দেখ সেকেন্ড, বি থেকে সি এর ক্ষেত্রে কি বলছে, যে টি কনস্ট্যান্ট আছে, এবার টি কনস্ট্যান্ট, এবার এখানে ইনফরমেশন পি এর ইনফরমেশন, পি কি করতে, ডিক্রিজ করতেছে, তাহলে উপরে না গিয়ে নিচে আসবো, হ্যাঁ না, টি কনস্ট্যান্ট, তাহলে নিচে আসবো, অপশন কি ছিল, হয় উপরে যা না হয় নিচে আয়, কিন্তু এখানে কি করতেছে, ভি ডিক্রিজ করতেছে, তাহলে নিচে আসবো। ঠিক তেমন এটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। ওকে, পি কনস্ট্যান্ট, এবং কি করতেছে দেখ, টি কি করতেছে, ডিক্রিজ করে যাইতেছে, তাহলে ডি ডিক্রিজ করে যাইতেছে মানে এইদিকে আসবে না, হয় এইদিকে যাইতো না হয় এইদিকে আসতো, তাহলে ডিক্রিজ করতেছে, তাহলে এইদিকে আসবে। ওকে, এবার এটার ক্ষেত্রে কি বলছি দেখ, টি কনস্ট্যান্ট, এবার কি করতেছে, টি ইনক্রিজ করতেছে, তাহলে উপরে উঠবে, তাহলে এটা কি হচ্ছে সি, এত সুন্দর গ্রাফ, এগুলোই তো আসে তোদের। ওকে, এটা আইটি জ্যামের কোশ্চেন, এটা ডাইরেক্ট কোশ্চেন। ওকে, কথা বলি, সেট নেটের কোচিং আমার কাছে নিবি, সেট নেট তো পড়াবো না, বাট আমি তো ওদেরকে, যখন কোচিং নিবি তার আগে আমার সাথে একবার কন্ট্যাক্ট করবি, আমি তোকে এমন স্যার দিয়ে দেবো, ঠিক আছে, ইন্ডিয়ার বেস্ট টিচার দিয়ে দেবো। ওকে, বলবো কার কাছে কোচিং নেওয়া উচিত, তোরা না অনেক পপুলার স্যার দেখবি, বুঝছিস, বহুত পপুলার লোকজন দেখবি, ওদের পপুলার কিসের জন্য বানায় জানিস, ওদের এত মার্কেটিং করে, এত মার্কেটিং করে, এত রিলস কাটে, ওগুলো অর্গানিক কিছুই থাকে না, ওগুলা হচ্ছে পিআর টিম ওগুলাকে পপুলার বানায় দেয়। আমি তোদের যেগুলা অ্যাকচুয়াল খাঁটি সোনা আছে, ঠিক আছে, অমন স্যারের কাছে পাঠায় দেবো। ওকে, যাদের কাছে পড়াশোনা করে, ঠিক আছে, বার্কের সায়েন্টিস্ট হয়, স্পেস সায়েন্টিস্ট হয়, সব থেকে বেশি নেট কোয়ালিফাই হয়, বড় বড় জায়গায় পিএইচডি তে চান্স পায়, ঠিক আছে। এখনকার দিকে না মানুষ পপুলারিটির পিছনে ছোটে, এখানে ফেসে যায়। ওকে, আর পপুলার, ইন্টারনেটে পপুলার মানে না বহুত আলাদা জিনিস, ওটা না পিয়ার টিম তো রিলস কাটে কেটে কেটে কেটে, ঠিক আছে, তারপরে সব স্ক্রিপ্টেড ভিডিও বানায় বানায় যা তা করে দেয়। ওকে, তাহলে এটা লেখা হচ্ছে, খুব সুন্দর কোশ্চেন।
আমি এখন অব্দি বুঝছিস একবার শুধু নেট আর সেটের জন্য পড়াইছিলাম। নেটের জন্য 4 জন পড়ছিল, অফলাইনে পড়াইছিলাম, অনলাইনে পড়াইনি। 4 জনের মধ্যে 3 জনের নেট কোয়ালিফাই হয়েছে, জেআরএফ সবারই। ওকে, কিন্তু প্রবলেম কি বলতো, আমার মতো টিচারের নেট পড়াইতে না পাওয়ার মেন কারণ আমি বাংলা দিয়ে পড়াই। আর বেঙ্গলি মিডিয়ামে এত স্টুডেন্ট কম, আমি যদি আর নেট পড়াইলে না মিনিমাম পার ডে 6 আওয়ার করে পড়াইতে লাগে, কারণ 6 মাস টাইম পাইস তুই, 6 মাসে সিলেবাস কমপ্লিট করতে লাগে। ওকে, যারা যারা নেট দিবি পরবর্তীতে বুঝবি যে বছরে 2 বার নেট হয়, ঠিক আছে, জুন মাসে হয় আর ডিসেম্বর মাসে হয়। তো একটা করে ইয়া শেষ করার জন্য তুই 6 মাস টাইম পাবি। এবার নেটের সিলেবাস মানে বুঝিস এমএসসি সিলেবাস পড়াইতে লাগে, ওইখানে তোর হচ্ছে মিনিমাম পার ডে 6 আওয়ার মিনিমাম, উইকলি প্রত্যেকদিন পড়াইতে লাগে, তারপরে গিয়ে সিলেবাস শেষ হয় আর কি। তো যখন আমি 6 আওয়ারে একটা ব্যাচের প্রতি দেই না, 6-7 আওয়ার, তারপরে শরীরের অবস্থা যা হয়, তারপরে অন্য ব্যাচ পড়ানো যায় না, কিন্তু স্টুডেন্ট তো কম থাকবে না, ওই জন্য ওভারঅল যদি দেখিস আমি না খায় মারা যাবো তাহলে। তো যদি আমি হিন্দিতে পড়াইতাম তাহলে কোনো কথাই ছিল না। ওকে, কারণটা হিন্দিতে পুরো ইন্ডিয়ার অডিয়েন্স তোর কাছে আছে না, তখন যারাই, কিন্তু বাংলার মধ্যে এটা একটা বহুত প্রবলেম, বাংলা মিডিয়ামে পড়াইলে তোর অডিয়েন্স প্রচুর কমে যায়। এবার লাগ পরে ড্র PV and PT diagram. Corresponding the given diagram. এটার ভিটি ডায়াগ্রাম দেওয়া আছে, কেমন দেওয়া আছে? কথা বলে কি বললি, বেঙ্গলি মিডিয়ামে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম আপনি অনার্স পড়াচ্ছেন, একদম ওয়েস্ট বেঙ্গলে যদি সব থেকে বেস্ট কন্টেন্ট পাস কোথাও অনার্সে, সেটা হচ্ছে পিজিজিতেই পাবি। ওকে, ইভেন ত্রিপুরার ভিতরে ওকে বেস্ট কন্টেন্ট পাবি। আর আজকে তো আইআইটি জ্যামের ব্যাসে একটু আগে গল্প করতেছিলাম না, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ব্যাসে। ওকে, যে বুঝছি সেই যে আমাদের ইউটিউব চ্যানেল ইথিওপিয়াতে কি পপুলার হয়ে গেছে। ওকে, ইথিওপিয়াতে যারা যারা জানিস না এই ব্যাচের স্টুডেন্টের বলি, হ্যাঁ, যারা যারা অফলাইনে আসিস, অ্যাকচুয়ালি আমি একটা ইয়া ইউটিউবের না অ্যালগরিদম ইয়ে দেখায় না সবকিছু স্ট্যাটিস্টিক্স গুলা ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে কালকে দেখতেছিলাম, ওইখানে দেখাচ্ছিল যে আমার ওখানে সব থেকে ওয়াচিং বেশি আর কি, ওয়াচ টাইম বেশি ইন্ডিয়া থেকে বেশি লোক দেখে, তারপরে ইথিওপিয়া থেকে বেশি লোক দেখে, তারপরে বাংলাদেশ থেকে দেখে। ঠিক আছে, তুই ভাব ইন্ডিয়া ইথিওপিয়া কোথায়, আফ্রিকার কোন কান্ট্রি, ছোট মোটো কান্ট্রি কি আছে চিনিও না, আর একটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ তো মানা যায় যে চিনি। হ্যাঁ, এবার হচ্ছে তোরা ভাব যে আমি তো প্রথমে অবাক হয়ে গেছি যে ইথিওপিয়ায় কেন কেউ দেখবে, তারপরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপে আমি পরে দেখাবো, আমার কাছে এখন মোবাইল নাই, যে যে ওরা কিসের জন্য মানে ইথিওপিয়ায় না একটা কমিউনিটি আছে, ওখানে বাংলা বেশি লোক থাকে। ঠিক আছে, যেমন ওইখানে গুজরাট কমিউনিটিও আছে, কিন্তু গুজরাটি থাকে, তার জন্য গুজরাটি ভাষা প্রচুর চলে। বিভিন্ন আফ্রিকান কান্ট্রিতে জানিস ইন্ডিয়ান বহুত লোক যায়, আর গিয়ে ধরে ওই কান্ট্রিটায় সাপোজ ভোজপুরি বিহার থেকে গেল, হ্যাঁ না, ভোজপুরি যারা বলে না ওরা একসঙ্গে থাকে সবাই মিলে, ওবার সবাই মিলে স্কুল খোলে ওইটাতে। তারপরে অমন বাঙালি বেঙ্গলি লোক গেছে, ওরা কি হচ্ছে বাংলার সবাই একসাথে থাকে, গুজরাটি যারা গুজরাটি গুলো একসঙ্গে থাকে, অমন করে ওইখানে যে বাংলা বাঙালি যারা যারা আছে বাংলায় থাকে, তারা কি করতেছে, ওদের একজন টিচার আমার যে ইয়ে ছিল আর কি, ইউটিউব চ্যানেলে পড়ানো ছিল, সেই পড়ানোটা ওদের স্কুলে ভিডিও চালু করে দিছে।
ওকে, ভিডিও থেকে আমার লেকচার দেখাইছে আর কি। ওই জন্য ওইখানে পরে স্টুডেন্ট গুলো দেখছে, ওয়াচ টাইম মতো বাইরে গেছে। ওই জন্য ইথিওপিয়া হচ্ছে আমার সেকেন্ড ভিউজ বেস্ট আর কি, ওয়াচ টাইম ইথিওপিয়া থেকে দেখে। তো ওইখানে এত পপুলার হয়ে গেছি, স্কুলে পড়াইতেছে, ওখানে ভিডিও দেখায় দেখায়। ইথিওপিয়ান ইয়ে লোক নিশ্চয়ই দেখবে না, ঠিক আছে, কি বলে লোকাল লোক, ওরা তো আর বাংলা ভাষা জানবে না, বাট আর কি। এই বাংলাদেশ থেকে যারা যারা এই ভিডিওটা দেখতেছিস, বাংলাদেশের যেমন তোরা প্রচুর কমেন্ট করিস, আমাকে হোয়াটসঅ্যাপে তো কতজন মেসেজ করছিস ব্যাস করার জন্য। কালকেই আমাকে একজন মেসেজ করছিল। তো এখন অবধি আমার কাছে 30-35টা মেসেজ আছে বাংলাদেশ থেকে, যে এটা হচ্ছে বাংলাদেশের ব্যাচ চালু করার জন্য। আমি ট্রাইও করতেছি। ওকে, অবভিয়াসলি একটা লোকাল পার্টনার খুলতেছি, যেটা বাংলাদেশের এডুকেশন সিস্টেম সম্বন্ধে আমি ভালো করে জানতে পাবো। তোদের বাংলাদেশের স্টুডেন্টের জন্য বলি, আমি একবারই পড়াইছি এখন অবধি বাংলাদেশে একটা ব্যাচ, কিন্তু পরবর্তীতে একটু ম্যানেজমেন্টে প্রবলেম হয়েছে, ওই জন্য ব্যাচ বন্ধ করতে বাধ্য হয়েছি। বা তোদের রাজশাহী যে আছে, ঠিক আছে, রাজশাহীতে আমার আমার স্টুডেন্ট, ঠিক আছে, ওরা 6-7 জন পড়ছিল, রাজশাহীতে 2 জন চান্স পেয়েছিল, তারপরে ঢাবিতে 2 জন চান্স পেয়েছিল। ওকে, তো একবারই পড়াইছিলাম, সেটা করোনার সময় পড়াইছিলাম। তারপরে অনেক কিছু প্রবলেমের জন্য আর পড়ানো হয় নাই। বাট যদি লোকাল পার্টনার পাই, আমার এখান থেকে ঠিকঠাক লাইসেন্স পাওয়া যায়। ওকে, আমি যে কোম্পানির সাথে কোলাবরেট করে পড়াই, ঠিক আছে, তো সবকিছু ঠিক হলে পরে বাংলাদেশে দেখা যাবে। এখন বাংলাদেশের স্টুডেন্টরা তোরা ইউটিউব থেকে যেগুলো ভিডিও আছে ওগুলা দেখতে পারিস। ওকে, আর আমাকে বাংলাদেশ থেকে প্রচুর লোক তোরা ভালোবাসিস, প্রচুর লোকের কমেন্ট তোরা করতে থাকিস, প্লাস প্রচুর লোক হোয়াটসঅ্যাপে তো বহুত লোক করছিস। ইভেন সেদিনকে বাংলাদেশে একজন ফেসবুকে দেখলাম, আমাকে হচ্ছে ফেসবুকে মেসেজ করছিলি। ওকে, বাংলাদেশের নামি দামি টিচারই একজন, ঠিক আছে, ওনার অনেক ফেসবুকে অনেক ফলোয়ার। বাংলাদেশে মেবি ফেসবুক বেশি পপুলার ইউটিউবের থেকে আর কি, দেখি যে ফেসবুকে বেশি পপুলার। যাই হোক, ওটা আলাদা কথা, পরে হবে। এই বসে আসি, কি বললাম, দেখ, ড্র পিভি এন্ড পিটি ডায়াগ্রাম করসপন্ডিং টু দা গিভেন ডায়াগ্রাম। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, প্রথমে ইনফরমেশন গুলা বের করে নে, along path A to B। ওকে, তো কি হচ্ছে দেখ, V প্রপোর্শনাল টু T, है ना, V প্রপোর্শনাল টু T। V প্রপোর্শনাল টু T কখন দেখা যায়, যখন P ইকুয়াল টু কি হচ্ছে, কনস্ট্যান্ট হয়। P ইকুয়াল টু কি হয়, কনস্ট্যান্ট হয়, মানে কি হচ্ছে আইসো বারিক প্রসেস। এখানে কি হচ্ছে দেখতে একবার বলতো আমাকে, দুটাই ইনক্রিজ করতেছে, তাহলে কি করতেছে, ভিও ইনক্রিজ করতেছে, টিও ইনক্রিজ করতেছে। তারপর হচ্ছে along path BC B to C। তাহলে বিসির ক্ষেত্রে দেখতো কি আছে, টি কনস্ট্যান্ট না, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে কি হচ্ছে, পি ইনভার্সলি প্রপোর্শনাল টু কত হচ্ছে, ভি। হেয়ার হেয়ার কি হইল রে, ভি কি করতেছে, ডিক্রিজ করতেছে না, দেখতো ভি ডিক্রিজ করতেছে। তাহলে ভি ডিক্রিজ করলে পি কি করবে, অবভিয়াসলি ইনক্রিজ করবে। তারপরে অ্যালং পাথ সি টু ডি, সি টু ডি। তাহলে এটার ক্ষেত্রে তো সিমিলারলি ভি প্রপোর্শনাল টু কত আছে, টি, ভি প্রপোর্শনাল টু টি, তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে, কনস্ট্যান্ট, আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেস। আর এয়ার কি হচ্ছে বলতো, ভি ডিক্রিজ করতেছে, তাহলে টিও কি করতেছে, ডিক্রিজ করতেছে। অ্যালং পাথ ডি টু এ, ডি টু এ ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট মানে হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, তোরা দেখ পি ভি ইকুয়াল টু আর টি, হ্যাঁ না, তাহলে ভি কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু কত হচ্ছে, টি। হেয়ার দেখ কি করতেছে, টি ডিক্রিজ করতেছে,
here t decreasing, so p ও কি করবে হচ্ছে ডিক্রিজ করবে। ওকে, তাহলে এগুলা ইনফরমেশন ইউজ কর, ইনফরমেশন ইউজ করে কি করছে ডায়াগ্রাম বানা, পিভি ডায়াগ্রাম তৈরি কর। পি আর ভি, পিভি ডায়াগ্রাম তৈরি কর। প্রথমে ইনফরমেশন নে, পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে প্রথমটাই দেখতে পাচ্ছি সেখানে কি আছে, পি ইকুয়াল টু কি আছে, কনস্ট্যান্ট আছে, পি কনস্ট্যান্ট এবং কি করতেছে ওইখানে ইনফরমেশন দেখ, ভি কি করতেছে ইনক্রিজ করতেছে। তোরা ইনফরমেশন ওগুলোই নিবি যেগুলো আছে ওখানে, ওখানে ভি আছে তাহলে ভি নেবো, ভি ইনক্রিজ করবে আর পি কি আছে কনস্ট্যান্ট, তাহলে পি কনস্ট্যান্ট ভি ইনক্রিজ করবে। ঠিক আছে, এমন কোথাও একটা দাগ হবে না, পি কনস্ট্যান্ট ভি ইনক্রিজ করবে, তাহলে এ দিলি বি দিলি, সবসময় না মিডিলে কোথাও একটা দিবি, তাহলে কি হচ্ছে উপর নিচে এইদিকে ওইদিকে সব দিকে তুলতে কি হচ্ছে সুবিধা হবে। ওকে, নাতেন কাটাকাটি করতে লাগবে এতটুকুই, প্রবলেম নাই, বাট এমন হবে আর কি। তারপরে কি বলছে দেখতো, তারপর বলছে টি কনস্ট্যান্ট, টি তো নাই ওখানে, পি প্রপোর্শনাল টু 1/v, না তাহলে কি হচ্ছে এমন কার্ভ গ্রাফ হবে যেখানে কি করতেছে পি আর ভি দুটোই কি করতেছে হচ্ছে ডিক্রিজ, না ভি ডিক্রিজ করতেছে, পি কি করবে হচ্ছে ইনক্রিজ করতেছে, তাহলে ভি ডিক্রিজ পি ইনক্রিজ মানে কি, পিভি ডায়াগ্রাম কেমন হবে বল, বাইকে উপরে যাবে না এমন করে, না দেখ তাহলে কি করতেছে ভি ডিক্রিজ করতেছে, পি কি করতেছে ইনক্রিজ করতেছে, তাহলে এটা কি হলো সি, বুঝছে। তারপরটার ক্ষেত্রে কি বলছে এখানে ভি, ওইটা সরি, এটার ক্ষেত্রে পি ইকুয়াল টু কি হচ্ছে কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট এবং কি করতেছে দেখ ভি কি করতেছে ডিক্রিজ করতেছে, তাহলে পি কনস্ট্যান্ট ভি ডিক্রিজ করতেছে বলতে এমন হবে না কিছু, এমন হবে, তাহলে ডি হলো। এবার কি বলছে এটার ক্ষেত্রে কি কনস্ট্যান্ট দেখ ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট এবং পি কি করতেছে ডিক্রিজ করতেছে, তাহলে এখান থেকে কোন দিকে আসবে নিচের দিকে আসবে, বুঝছিস, তাহলে এটা ডায়াগ্রাম গেল। ওকে, তারপরে এন্ড আর একটা কি চাইছিল আমাদের কোশ্চেনে দেখতো পিটি ডায়াগ্রাম, পিটি ডায়াগ্রাম, তাহলে পিটি ডায়াগ্রামের ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দেখ পি কি আছে কনস্ট্যান্ট আছে, পি কনস্ট্যান্ট আছে, টি কি করতেছে ইনক্রিজ করতেছে, তাহলে পি কনস্ট্যান্ট টি ইনক্রিজ করতেছে, এ বি। তারপর এটা রোজা চলতেছে না এখন, না আমি একটু গজল 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 না কি বলেছেন, গজল না, হ্যাঁ গজল আছে, তাহলে পি প্রপোর্শনাল টু 1/v, হ্যাঁ তাহলে কি হচ্ছে এটাও বেগে কি করছে পিটি ডায়াগ্রাম। ওকে, তারপরে কি হচ্ছে পি প্রপোর্শনাল টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবার টি ইকুয়াল টু কনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বলছে পি ইনক্রিজ করবে, টি কনস্ট্যান্ট পি ইনক্রিজ করবে, তাহলে উপর দিকে যাবে কোথাও একটা, হ্যাঁ না, তাহলে উপর দিকে গেল, এটা হচ্ছে সি। তারপরে কি বললো দেখতো, তারপরে এটাই বললো হচ্ছে বলছে পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট এবং কি করবে হচ্ছে টি ডিক্রিজ করবে, না তাহলে এমন কিছু হবে, পি কনস্ট্যান্ট টি ডিক্রিজ করবে, এমন কিছু হবে ডি। এবার তারপরে কি বলছে পি প্রপোর্শনাল টু কত হচ্ছে টি এবং কি করবে দুটোই ডিক্রিজ করবে, তাহলে এটা গ্রাফ, বুঝছিস না, পি প্রপোর্শনাল টু টি, এটা গ্রাফ লাগে না। কথাগুলি কি বললি, স্যার আপনার বাড়ি থেকে বাংলাদেশের ডিস্টেন্স 7 to 8 আওয়ার হবে মনে হয়, অতও হবে না, আমাদের বাড়ি থেকে বাংলাদেশ কতক্ষণ লাগবে বলতো, যদি এই বর্ডারে যাস না, আমাদের বাড়ির পাশে বর্ডার আছে, দিনাটা দিয়ে যদি যাস কতক্ষণ লাগবে 1 আওয়ার, আর ওইদিকে ধরে 1 আওয়ার, ম্যাক্সিমাম 2 আওয়ার লাগবে, 2 আওয়ারও লাগবে না, বাইক নিয়ে গেলে আরো কম লাগবে। হ্যাঁ, গ্রাফ ভুল হয়েছে তোর, এটা এটা এইখান থেকে ইনক্রিজ কেমন করে করবে, এইখান থেকে এইদিকে যাবে আর আসবে না ফিরে, ওই এই গ্রাফটাকে কেউ এমন করে ঘুরে দিস না রে প্লিজ, দয়া করে এমন করে দিস না, ঠিক আছে, ইনক্রিজ কেমন করে করবে, ও ডিক্রিজই করতেছে সবসময়, ওকে মাথায় রাখিস। তুই তুই কথা বলি, বাংলাদেশের কথা বললি না, রুজিনা একটু দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি উঠছে রুজিনা, দাঁড়া না, আয় আয় এক সেকেন্ড, এদিকে দেখা যাইতেছে না ক্যামেরা, এদিকে আয় একটু,
আয় না, আয় না রুজিনা, ঠিক আছে। আয় আয় আয়, কিউট স্যার রুজিনা, আয় শোন। তুই বাংলাদেশের পাশের লোক দেখতে চাইছ তো, আই দেখ, বাংলাদেশের বর্ডারে বাড়ি, ঠিক আছে। ওর বাড়ি থেকে আমাকে ঢিল মারে, বাংলাদেশ থেকে সবজি নিয়ে চলে আসে, ঠিক আছে। তো আমার বাড়ি থেকে তো দূরে আছে, বাংলাদেশের বর্ডারের লোক। তো ওকে, ঠিক আছে, না যাওয়াই ভালো। আমার কাছে জানিস আরো অনেক স্টুডেন্ট পড়ে। বাপ্পি নামে একজন স্টুডেন্ট আছে, ঠিক আছে। তারপরে দুই যমজ ভাই ছিল, আমি নাম এখন ভুলে গেলাম, উত্তরণ না অমন টাইপের নাম ছিল, এখন ভুলে যাইতেছি। ওরা জানিস বাংলাদেশের বর্ডারে বাড়ি, ওকে, মানে ওই যে কাঁটাতারের পাশেই বাড়ি। সবাই হচ্ছে এমন এমন জিনিস পাচার করে, বহুত টাকা কামাই করে। ওগুলা বললাম না, ভিডিওর ভিতরে বলা যায় না। তো যারা যারা বাংলাদেশের স্টুডেন্ট দেখতেছিস বা ইন্ডিয়ার স্টুডেন্ট দেখতেছিস, মনে রাখিস বর্ডারের আশেপাশে যে কি কি হয়, ঠিক আছে, আমি স্টুডেন্ট গুলোর সাথে মিশে মিশে জানি। হ্যাঁ, তো চল এইটুকু হয়েছে। আমি অ্যাকচুয়ালি তোদের বলি, আমি বাংলাদেশের বর্ডারের না অনেক কিছু জানার কারণ আছে। আমি একটা গল্প লিখতেছিলাম, হিস্ট্রিক্যাল গল্প, হ্যাঁ, মানে হিস্ট্রি প্লাস এখনকার আর কি সবকিছু মিলা। আমি গল্পটার একটু পটভূমি বলে দেই, তোরা জানিস কি জানিস না, যে ভারতের কামান তৈরির পিছনে, ঠিক আছে, যুদ্ধ বিমান তৈরির পিছনে টিপু সুলতানের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে, ওকে। তো আমি টিপু সুলতানের সঙ্গে কানেক্ট করে এই দিকে বাংলাদেশের আর ইন্ডিয়ার বর্ডারে যে ছিটমহল আছে, এই দুটের দুঃখ কষ্ট, তারপর ওইখান থেকে কিভাবে একটা অর্গানাইজেশন তৈরি হয়, তো অনেক কিছু হয় আর কি। অবভিয়াসলি আমি ফিকশনাল গল্প বলতেছি, হ্যাঁ, কেউ রিয়েলিটি ভাবিস না। তো আমি দুইটাকে ইয়া করছি। আমার গল্পের পটভূমি এমন ছিল যে টিপু সুলতানের যে পুরানা কনসেপ্ট ছিল, ওই কনসেপ্ট ছিটমহলের লোক, গরিব অনেক লোক খাইতে পাচ্ছে না, বাজে রাস্তা টাস্তা, সরকারের বিরুদ্ধে ওদের প্রচুর রাগ, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট হোক বা ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক, তার জন্য ওরা কি কয়, পরিযায়ী শ্রমিক হিসেবে এক জায়গায় কাজ করতে যায়। ওইখানে গিয়ে টিপু সুলতানের পুরানো একটা বই, একটা ফর্মুলা শিট খুঁজে পায়, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের কামান অস্ত্র টস্ত্র তৈরি করা আসে। ওই লোকটা ফিরে আসে ওইখান থেকে, আইসা বাড়িতে পড়া 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 অনেক কিছু তৈরি করে, ও একটা অর্গানাইজেশন তৈরি করে যে সরকারের বিরুদ্ধে আমি এখন কাজ করব, আমাদের ছিটমহলকে কবে উন্নত করবা, তা এমন একটা পটভূমি ছিল। তো আমি ওই পটভূমিটা যখন লেখা স্টার্ট করছিলাম, তখন না আমি ছিটমহল সম্বন্ধে এত কিছু জানতাম না, একটু পেপারে টেপারে পড়ে যতটুকু ছিটমহল সম্বন্ধে জানতাম। তো আমি তখন খোঁজ খবর করতেছিলাম যে ছিটমহলে ওই দিকের আশেপাশে কার বাড়িতে গিয়ে আমি একটু থাকতে পারি, ওইখানকার লোকের কেমন ইয়ে হয় আর কি জানতে পারি। তো তারপরেই আমি একদিন একটা ব্যাসে এমনই গল্প করতেছিলাম, তারপরে আমার দুইটা স্টুডেন্ট বলে যে আমাদের বাড়ি তো ছিটমহলে। তো আমি তার আগে জানতাম না, তারপরে ওদের বাড়ি যাই, ওদের বাড়িতে থাকি, খাই কিছুদিন, আমি রিসার্চ করি। তো এগুলো গল্প হয়তো আমার এখনো, আমার ইয়াটা লেখা আছে, বাট পলিশ করা হয় নাই, এখনো টাইম পাচ্ছি না। তো কোনোদিন যদি পাবলিশ হয় পড়বি আর কি, ঠিক আছে। তো আমি ছিটমহল নিয়ে আর কি গল্পটা লেখার জন্য আমি যখন রিসার্চ করতে গেছিলাম, তখন আরো ছিটমহলের ভিতর থেকে বহুত কিছু দেখে আসছি, ওকে। তাতে আমার ওইখানে অনেক স্টুডেন্টের বাড়ি আছে ছিটমহলের আশেপাশে, তখন আর কি গেছিলাম। ছিটমহল, ছিটমহলের জীবনযাত্রা তোরা, মানে অনেকের মনে হইতেছে না আমার জীবন অনেক কষ্টে আছে, এ আছে ও আছে, তোরা যদি ছিটমহলে একবার যাস না, তারপরে বুঝবি আরে তুই তো স্বর্গ সুখে আছিস, ওকে। তো বহুত কিছু ওদের আর কি ঝামেলা হয়। তো ছিটমহলে যাওয়ার সময় আমি যখন গেছিলাম, এটা হচ্ছে করোনার আগের, করোনার সময়কার ঘটনা বলতেছি আমি, তখন ভোটার কার্ড টাকা দিয়া তারপরে যাইতে লাগতো। তো যাই হোক, আজকে বেশি গল্প হয়ে যাইতেছে রে। এই পড়াশোনা করি, কতক্ষণ থেকে এইটুক পড়াশোনা করলাম, অনেক গল্প হয়েছে, শেষ। গল্প কারটা কোন, পড়াশোনা হবে। ও আর যারা যারা এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখবি, হ্যাঁ, তাদের জন্য রুজিনার সেই পছন্দ বাংলাদেশি ছেলেদের, হ্যাঁ, কেউ যদি প্রপোজ টোপোজ করতে চাইস, আমার ভিডিওর কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাইস, হ্যাঁ। রুজিনা তারপর ফিল্টার করে দেখবে, তোদের প্রোফাইল টোফাইল দেখে যদি পছন্দ হয়, ও পরে কিছু একটা করার চেষ্টা করবে না রুজিনা। দেখ কিউট সা স্মাইল দিতেছে। তো
দেখ আমি তোদের খালি পড়াই না, আমি ঘটক হিসেবেও কাজ করতেছি। তুই ভাব, রুজিনার আমি পার্টনার খুঁজে দিতেছি, তবু ইন্টারন্যাশনাল পার্টনার। ওকে, এবার শোন। এবার দেখ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, হ্যাঁ। এই ধরনের প্রবলেম আসলে এখন করতে পারবি, হ্যাঁ, বিভিন্ন ধরনের আমি প্রসেস করাইছি, যে কোনো প্রবলেম আসুক এখন তোরা করে নিতে পারবি। ওকে, ইভেন বলি 2016 আইআইটি জামে জানিস এখান থেকে একটা 2 নম্বরের কোশ্চেন আসছিল, তোরা যারা 1 সেকেন্ডে করে দিবি 2 নাম্বার, ভুল হওয়ার কোনো চান্সই নেই। তো এমন কোশ্চেন কিন্তু আসতে থাকে। ওকে, যাই হোক, এবার আমি যেটা বলতেছিলাম তোদেরকে, সেটা থার্মোডাইনামিক্স এর সব থেকে 2016 না 2018 এর কথা বলতেছি। ওকে, 18 এর আইআইটি জামে। এবার আমি যেটা বলতেছিলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াশোনা করবো, সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি। ওকে, চল, রিডিং দে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি জিনিসটা কি জিনিস শোন, খুব ইম্পর্টেন্ট জিনিস। হিট ক্যাপাসিটি এন্ড স্পেসিফিক হিট আমরা পড়াশোনা করবো, হ্যাঁ। তো হিট ক্যাপাসিটি কি জিনিস, ধরে নে তোর কাছে এইখানে একটা কি আছে হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তু আছে। ওকে, 1 কেজি ভরের একটা পাথর আছে, রুজিনার যাকে পছন্দ হবে না এটা দিয়ে ঢিল মারবে। ওকে, তো 1 কেজি ভরের পাথর আছে, এটার ধরনের টেম্পারেচার নর্মাল কত আছে হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। ওকে, এবার রুজিনা কি করতেছে, পাথরটাকে একটু গরম করে ঢিল মারবে, ওর জন্য কি করলো, এখান থেকে হিট দিতেছে। ঠিক আছে, হিট দিতেছে, ধরুন ডিকিউ অ্যামাউন্টের হিট দিল। হিট দেওয়ার পর কি করলো হচ্ছে, এটা টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করলো, তাহলে 28 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে এই যে কোনো একটা সাবস্টেন্স আছে, মানে যে সেটা 1 কেজি হোক, 5 কেজি হোক, 10 কেজি হোক, কোনো একটা সাবস্টেন্স আছে, ঠিক আছে, ধরলাম 5 কেজি। তাহলে কি আছে, কোনো একটা সাবস্টেন্স যদি থাকে, ওই সাবস্টেন্সটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য যে অ্যামাউন্টের হিট দিতে লাগে তাকে আমরা বলি হিট ক্যাপাসিটি। আবার বলতেছি শোন, কোনো একটা সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করার জন্য যে অ্যামাউন্টের হিট দিতে লাগে তাকে আমরা কি বলি, হিট ক্যাপাসিটি। ওকে, এবার তুই ভাব যে 5 কেজি, এবার সাবস্টেন্সটা কারো কাছে 5 কেজি থাকতে পারে, কাছে 10 কেজি, কারো 100 কেজি, কারো কাছে 2 কেজি, কারো 3 কেজি হতে পারে। এবার প্রত্যেকটা সাবস্টেন্সের তালে ক্ষেত্রে কি হবে, তার মানে তোরা বলতে পারিস, তোদেরকে কেউ কোশ্চেন বললো যে হিট ক্যাপাসিটি, তুই বললি জলের হিট ক্যাপাসিটি কত, তোর বলতে লাগতেছে 3 কেজি জলের হিট ক্যাপাসিটি ধরে নিয়ে হচ্ছে কত হচ্ছে 2 জুল, হ্যাঁ না, মানে 2 জুল হিট দিলে একটা হচ্ছে 3 কেজি জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করবে। সাপোজ কথার কথা আগে কত ছিল, 50 ছিল, 51 করছিস, তাহলে 3 কেজি জলের উষ্ণতা কত হচ্ছে 50 থেকে 51 ডিগ্রি সেন্টিগ্রেড করার জন্য তোকে কত হচ্ছে 2 জিল হিট দিতে লাগতেছে, তার জন্য 3 কেজি জলের হিট ক্যাপাসিটি কত হচ্ছে 2 জুল। এবার বলতো তাহলে 7 কেজি জলের আলাদা বলতে লাগবে, 5 কেজি জলের আলাদা বলতে হবে, যদিও জল কেজিতে মেজার করা হয় না, লিটারে মেজার করা হয় জানি, হ্যাঁ। তো ওইটা নিয়ে ঝগড়া করিস না আমার সাথে, আমি ইচ্ছা করেই বলতেছি। তো এবার শোন জিনিসটা, যে এই যে জিনিসটা যদি পড়তে যাই না, যেটা অবভিয়াসলি একটা কঠিন হয়ে যায়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মেজারমেন্ট করে। তার জন্য সব থেকে সুবিধা কি হয়, তুই যদি জানিস 1 কেজি বা ইউনিট, ঠিক আছে, সাবস্টেন্সের জন্য হিট ক্যাপাসিটি কত জানতে পারিস, তাহলে কি হচ্ছে, ধরি না কথার কথা তুই 1 কেজি 1 লিটার নে, ভালো করে বলি 1 লিটার জন্য ওয়াটার আছে, ওয়াটারের কত হচ্ছে 1 লিটার ওয়াটারের কত হচ্ছে, সাপোজ ধরলাম হচ্ছে 4 জুল হিট ক্যাপাসিটি। তাহলে কি হচ্ছে, তোর কাছে যদি হচ্ছে 4 লিটার দেওয়া থাকে, তাহলে কি করবি, 4 × 4 দ্বারা গুণ করে দিবি, তাহলে ডাইরেক্ট বলে দিবি কত আছে 60 জুল, না 16 জুল। ওকে, তাহলে এটা কি হচ্ছে 16 জুল হয়ে গেল। তাহলে 1 লিটারের জন্য জানা থাকলে ভালো না, তাহলে যদি আমরা র্যান্ডম একটা সাবস্টেন্স না নিয়ে একটা ইউনিট মাসের সাবস্টেন্স নেই, এবং ওটার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করি টেম্পারেচার, তার জন্য যে পরিমাণ অ্যামাউন্টের হিট দরকার পড়বে তাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট ক্যাপাসিটির মধ্যে ডিফারেন্স কিছুই নেই, একই জিনিস, শুধুমাত্র যদি একটা র্যান্ডম সাবস্টেন্সের জন্য হয় ওটাকে কি বলবো আমরা হচ্ছে হিট ক্যাপাসিটি, যদি ওটা পার্টিকুলার ইউনিট মাসের জন্য হয় তখন ওটাকে কি বলবো আমরা হচ্ছে হিট স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, তো স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখিস। তাহলে লেখ দা হিট রিকোয়ার্ড, ঠিক আছে, টু ইনক্রিজ 1 ডিগ্রি টেম্পারেচার, 1 ডিগ্রি টেম্পারেচার of a substance, okay,
known as heat capacity, ঠিক আছে, of that substance. ওকে, সো ডিকিউ কেমন করে তৈরি হবে, যে এম মাসের একটা সাবস্টেন্স ডেল্টা টি, মানে ডেল্টা টি মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করলে ডেল্টা টি, তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে সি, ঠিক আছে। তাহলে ফর ডেল্টা টি ইকুয়াল টু কত হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য যদি করিস, এন্ড এম ইকুয়াল টু যদি ইউনিট মাসের জন্য করিস, সো ডেল্টা কিউ ইকুয়াল টু কত আসবে হচ্ছে সি আসবে। তাহলে এটাকে কি বলবি তখন হচ্ছে হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে সো সি হচ্ছে হিট ক্যাপাসিটি of that substance. তাহলে এখান থেকে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে দে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে বুঝিস না, কি বললাম, যে 1 ইউনিট। ওকে, তাহলে দা হিট required to increase 1 degree centigrade temperature of 1 mole substance, যেহেতু আমরা থার্মোডাইনামিক্স পড়াশোনা করতেছি তাহলে গ্যাসের রেসপেক্টে পড়বো, গ্যাসের রেসপেক্টে পড়ার জন্য আমরা কি বলতেছি, ওটাকে মোলে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে। আর কেজি টেজি আমরা কখন বলবো, যখন কি আসবে হচ্ছে আমাদের সলিড স্টেট ফিজিক্স পড়বো। ওকে, এগুলো সেম জিনিস থাকবে, একই জিনিস, সলিড সাবস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কেজি দিয়ে রিপ্লেস করব, কেজি বলবো, তারপরে হচ্ছে গ্যাসের ক্ষেত্রে মোল দেয়া বলবো, না। ওকে, তাহলে হচ্ছে অফ 1 মোল, ঠিক আছে, গ্যাস known as specific heat, specific heat. ওকে, তাহলে নাও আমরা কি দেখলাম, ডেল্টা কিউ ইকুয়াল টু সি এম ডেল্টা টি, না ডেল্টা টি, আরে ডেল্টা টি। সো আমাদের কি হচ্ছে, তোর এম ইকুয়াল টু ইউনিট মাস, আর হচ্ছে ও এটার ক্ষেত্রে তো এম ইউনিট ধরবো না, এটাকে নর্মাল এম রাখবো, না কারণ হিট ক্যাপাসিটি বলছি, যখন হিট ক্যাপাসিটি বলবি তখন কত হবে এত, আর যখন কি করবি ইউনিট মাস নিবি এন্ড ডেল্টা টি ইকুয়াল টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড নিবি, সো তখন কত আসবে হচ্ছে ডেল্টা কিউ ইকুয়াল টু সি। এটাকে তখন এই সি কে কি বলবি হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওকে, তো এটাকে হিট ক্যাপাসিটিকে আমি সি, ক্যাপিটাল সি দিয়ে মনে মনে ভাবে এটা ক্যাপিটাল সি, বাট একই জিনিস, হ্যাঁ বুঝে নিস আর কি, অত আলাদা করে লিখতেছি না। এটা হচ্ছে যখন আমরা এম দিয়ে করতেছিস হিট ক্যাপাসিটি, তো কত আসতেছে, এটা আসতেছে, ঠিক আছে। ওকে, কোনো প্রবলেম, কোনো প্রবলেম থাকলে বলিস। তো এটা রিলেটেড আমি তোদের একটা ইন্টারেস্টিং গল্প শোনাইতে চাই। গল্পর আগে আমি একটু এন মোলের জন্য লিখে দিই, ফর এন মোল সাবস্টেন্স একবার লিখে দেই, তারপরে গল্পটাই আসতেছি। ওকে, তাহলে কত আসবে হচ্ছে ডেল্টা কিউ ইকুয়াল টু এন সি ডেল্টা টি, ঠিক আছে। তাহলে সি ইকুয়াল টু 1 বাই এন ডেল্টা কিউ বাই কত হচ্ছে ডেল্টা টি। ওকে, তাহলে ইফ n equal to 1 mole, then specific heat capacity কত হবে বলতো, c equal to dq by dt, না। ওকে, যদি আলাদার উপর ডিপেন্ড করে তাহলে হচ্ছে কণিকার ডেল্টা দিয়ে লিখবি, বাট এটা হবে হচ্ছে। হ্যাঁ, এবার শোন, at constant
ভলিউম। ঠিক আছে, ভালো করে শোন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস করতে যাচ্ছি। তাহলে এটাকে কি বলি? অ্যাট কনস্ট্যান্ট ভলিউম স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সি সাবিক্সে ভি, ভি ফর কনস্ট্যান্ট ভলিউম কত আসবে? ডেল্টা কিউ বাই ডেল্টা টি। এগুলো ডি না দিয়ে ডেল্টা দিয়ে দেয়, যদিও ডি একই হবে, পরবর্তীতে দেখবো একটার উপর ডিপেন্ড করতেছে, বাট এখন হচ্ছে ডেল্টা দিয়ে লেখ। অ্যাট কনস্ট্যান্ট কি হচ্ছে? ভলিউম ভি। ওকে, এবার এটাকে 1 নাম্বার দেয়। খুব ইম্পর্টেন্ট জিনিস আমি শেখাবো, তোরা একটু শোন। ওকে, নাও ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি পাইছিলাম বলতো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ডিকিউ অ্যামাউন্টের হিট দিলে আমরা কি পাইছিলাম? প্রথমে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছিল, তারপরে ওয়ার্ক ডান হয়েছিল। তাহলে ডিকিউ ইকুয়াল টু কত হচ্ছে? ডিইউ প্লাস হচ্ছে ওয়ার্ক ডান মানে পি ডিভি। ওকে, ফর কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভলিউম। দেখতে এখানে কি নিলাম? ভলিউম কনস্ট্যান্ট নিছি না? তাহলে ভলিউম কনস্ট্যান্ট মানে কত হচ্ছে? ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? 0। তাহলে এখান থেকে কত আসলো? ডিকিউ ইকুয়াল টু কত হচ্ছে? ডিইউ প্লাস 0। তাহলে ডিকিউ ইকুয়াল টু কত হচ্ছে? ডিইউ ফ্রম ইকুয়েশন কত হচ্ছে? 1। ইকুয়েশন 1 থেকে কত পাস? তাহলে সিবি ইকুয়াল টু কত আসবে? দেখ, এবার ডেল কিউ লেখার আর কোনো মানে নেই, কারণ এটা একটার উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারিস? ডিইউ বাই কত হচ্ছে? ডিটি। ডি কিউ এর জায়গায় কত লেখালাম আমি? ডি ইউ লেখালাম। তাহলে এখান থেকে বলতে পারিস ডি ইউ ইকুয়াল টু সিবি ইন্টু ডিটি। এই দুটো, এটা কি হচ্ছে? ইম্পর্টেন্ট একটা রিলেশন গেল। তাহলে সিবি ইকুয়াল টু কত হবে? ডিইউ বাই ডিটি এট কনস্ট্যান্ট ভলিউম। মাথায় রাখিস। ওকে, এটা মাথায় থাকবে। তাহলে যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে তখন সিবি ইকুয়াল টু কত হবে? ডিইউ বাই ডিটি হবে, বা আছে ডিইউ ইকুয়াল টু কি লিখতে পারিস? সিবি ডিটি লিখতে পারিস তোরা। ওকে, খুব ইম্পর্টেন্ট রিলেশন গেল। এবার দেখ, এট কনস্ট্যান্ট প্রেসার যদি হয়, ওকে, সিমিলারলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি at constant pressure কত হবে? স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার সিপি ইকুয়াল টু কত আসবে? ডেল কিউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট কি হবে? প্রেসার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখিস। তো এটা তাহলে কনস্ট্যান্ট প্রেসারে এটা হবে, কনস্ট্যান্ট ভলিউমে এটা হবে। ওকে, লেগে নে। লেখা হলে জানাস, আমি না এই কনসেপ্টটা একটু তোদের বোঝাবো, যে স্পেসিফিক হিট আমরা একবার কনস্ট্যান্ট প্রেসারে রেখে কেন করতেছি, একবার কনস্ট্যান্ট ভলিউমে রেখে কেন করতেছি। ওকে, এটা বোঝাবো। একবার লেখে নে, যে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন গুলো লেখালাম, এটার আমি ফিজিক্যাল মিনিং বোঝাবো। কথাগুলি লেখা আছে।
ডান এটুক। ওকে, এবার শোন, তোরা একটা জিনিস দেখলি যে আমি কি বললাম স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি, 1 মোল সাবস্টেন্স আছে, 1 মোল সাবস্টেন্সকে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য যে অ্যামাউন্টের হিট দিতে লাগতেছে তাকে আমরা কি বলি হচ্ছে স্পেসিফিক হিট বলি। এবার এই স্পেসিফিক হিটটা দুই ধরনের হয়, একটা কনস্ট্যান্ট প্রেসারে, একটা কনস্ট্যান্ট ভলিউমে। মানে কি, মানে হচ্ছে আমরা যদি চাই ওই সাবস্টেন্সটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করতে পাবো একবার প্রেসার কনস্ট্যান্ট রেখে শুধুমাত্র ভলিউম চেঞ্জ করে, আর একবার কি করতে পাবো ভলিউম কনস্ট্যান্ট রেখে আমরা কি করতে পাবো হচ্ছে প্রেসার চেঞ্জ করে কি করতে পারি ওইটার হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করতে পারি। মানে তোরা একটা জিনিস খেয়াল করতে পাইতেছিস কত ইন্টারেস্টিং জিনিস, যে তুই টেম্পারেচার চেঞ্জ করতে পারছিস ভলিউম বা প্রেসারকে কি করে চেঞ্জ করে। ওকে, মানে বোঝাচ্ছি। সনাতন একটা কাজ করতো, একটু চার্জারের সুইচটা অন করতো, উপরেরটা উপরেরটা, এটা অফ কর। ঠিক আছে, ওকে, এটা বোঝাচ্ছি। মানে সোজা কথা ভাব, এখানে সনাতন আছে না, এখানে ভাব সনাতন আছে। এবার সনাতনের জন্য এখন ওর বডি টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের কাজ কি করতে লাগবে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি করার জন্য ওর কি করতে লাগবে হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করবো, 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 51 ডিগ্রি সেন্টিগ্রেড করবো। আমি কি করলাম সনাতনের উপর ওর ভলিউম চেঞ্জ করলাম না, ভলিউমকে কনস্ট্যান্ট রাখলাম, কিন্তু ওর উপর প্রেসার বাড়ানোর জন্য কি করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা কম্বল দিয়ে দিলাম, তার উপরে আরো মানুষ চাপায় দিলাম, 2-4টা মানুষ ওর বন্ধুকে উপরে শোয়া দিছি। এবার সনাতনের টেম্পারেচার ইনক্রিজ করবে কি করবে না, করবে। তাহলে আমরা ওর কি রাখছি ভলিউম কনস্ট্যান্ট রাখছি, কিন্তু টেম্পারেচার কি করে গেছে ইনক্রিজ করে গেছে। এটাই তো হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। ওইটা সনাতনের মাস যদি 1 ইউনিট হইতো তাহলে ওটাকে কি বলতাম হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, তাই না? টেম্পারেচার ইনক্রিজ কর নিয়ে কথা, উল্টাটা কর। সনাতন আছে, সনাতনের টেম্পারেচার কত আছে এখন হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমাদের ইনক্রিজ করে কত করতে লাগবে 51 ডিগ্রি সেন্টিগ্রেড করতে লাগবে। এবার প্রসেস কি করলাম সনাতনের ভলিউম চেঞ্জ করব। ওর যে বন্ধু বান্ধব গুলোকে উপরে তুলছিলাম না ওগুলাকে কি করে বলে, কেউ ভাই হাত টান, কেউ পা টান, কেউ এর শরীর টান, পুরো সব দিক থেকে সনাতনকে টানা শুরু করে দে, ওর ভলিউম চেঞ্জ হয়ে যাবে। ও হাত পা টানতে টানতে ওর শরীর কি হয়ে যাবে হচ্ছে গরম হয়ে যাবে, ওর জন্য কি হবে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। আর টেম্পারেচার চেঞ্জ হলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করে গেল 51 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি হচ্ছে হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার। এবার তার প্রেসার ইনক্রিজ করিনি, ভলিউম কি করছে চেঞ্জ করছে, বুঝছিস? এটা কাজেই করি। এটার আমি একটা সুন্দর ডেমনস্ট্রেশন দেখাই আমি তোদেরকে, আমার কাছে যদি ডেমনস্ট্রেশনের মেশিন থাকে দেখাচ্ছি আমি। বড় মেশিনটা তো নাই, ছোটটা কোথায় গেছে? ওকে, পাইছি। যারা যারা পড়াশোনা করিস না তাদের জন্য এটা, ঠিক আছে? যে পড়বি না চোখে একদম। আর 2 দিন পরে হুলি আসতেছে, হুলিও খেলবো এটা দিয়া, ঠিক আছে? বসন্ত উৎসব না মজাদার জিনিস, সব থেকে ভালো জিনিস রঙের উৎসব। কে কে বসন্ত উৎসবে যাস? যাস? আরে রোজা তো রোজা আছে, রোজা তো গিয়েছে, বসন্ত উৎসব লাগাই তুই হয়েছে, রোজা নিয়ে ব্যস্ত। মজা হচ্ছে রং খেলা, ঠিক আছে? রোজা তো করবি, খাবি না, কি আছে? তো বসন্ত উৎসবে তো রঙের খেলা বুঝিস, এই পিকচার। ওকে, এখানে এটা রং খেলা হবে। তো আমি এটা উদ্ধার করে নিয়ে আসছি। এটা না বড়টা নাই আমার কাছে, হারায় ফেলছি, আমার ছোটটা আছে। এটা দিয়ে আমার ঘরে ইয়া করা আছে, তো লাইটিং সেট করা আছে, এটা দিয়ে আমি লাইটিং কম বেশি করি। ওকে, আমার বেডরুমে জানিস আমি কত ধরনের লাইট ইউজ করি, আমার যেদিন যেটা মুড থাকে ওই মুডে আমি বেডরুমের লাইট চেঞ্জ করি, তার মধ্যে এটা একটা মেশিন। তো এটাই আছে, যাই হোক। তো এটার ক্ষেত্রে যদি দেখাই, আমাকে একটু জল দে তো কেউ। ওকে, আমি যদিও ক্যামেরায় দেখা যাবে কি যাবে না জানি না, বাট আমি চেষ্টা করতেছি। এটা জল কেউ খাস না আবার দে। এটা আমারই বোতল না, না আমার বোতল না, এটা তোদের বোতল। আমি তোদের দেখাই, হ্যাঁ, যদি দেখতে পাস। ডাক্তার, হ্যাঁ, ডাক্তার গুলো এমন করে না। দেখ আমি কি করতেছি, এখানে ভিতরে যত বাবল আছে অনলাইনে তোরা দেখতে পাবি না, এখানে ব্যাকগ্রাউন্ড কালো আছে না, হ্যাঁ এখানে একটু দেখানোর চেষ্টা করি, এখন দেখতে পাবি মোটামুটি। তো এটা কি আছে তোদের বোঝায় দেয়, তোরা একটু ভিজুয়ালাইজেশন কর, অনলাইন স্টুডেন্ট এমনি বিখ্যাত, হ্যাঁ না, ভিজুয়ালাইজেশন কর। এটা একটা সিরিজ আছে ছোট্ট সা কিউটসা,
এটার ভিতরে আমি জল নিছি। হ্যাঁ, জলটার মধ্যে এখন কোনো বাবল নাই, আমি বাবল গুলা যত পাইছি বাবল গুলা বের করে দিছি। হ্যাঁ, ওকে। এবার কি করব, আমি এইখানে মুখটা বন্ধ করে দেবো। দেখ, হাত দিয়ে মুখ বন্ধ করে দিলাম। হ্যাঁ, তাহলে মুখ বন্ধ করে দিলাম। এর আর কি করবো না, আমি হচ্ছে প্রেশার চেঞ্জ করবো না, কনস্ট্যান্ট প্রেশারটাকে এর ভলিউম ইনক্রিজ করব। মানে এটা কি করব, নিচের দিকে টানবো, তাহলে ভলিউম ইনক্রিজ করবে না? এই দেখ, ভলিউম ইনক্রিজ করবে। যদি ভলিউম ইনক্রিজ করে, তোদের একটা জিনিস দেখতে পাইতেছিস কি দেখতে পাচ্ছিস না, ভেরিফাই করি অফলাইন স্টুডেন্ট দিয়া। দেখ তো এটার উপর বুদবুদ উঠছে কি ওটা নেই? উঠছে। অনলাইনে তোরা দেখতে পাবি কি পাবি না, এটার উপর প্রচুর বুদবুদ উঠছে। বলতো জলে বুদবুদ কখন ওঠে? যখন জল কি ফোটা শুরু করে, তার মানে এর টেম্পারেচার ইনক্রিজ করছে কি করে নাই? করছে। তাহলে দেখ ভালো করে, অনেক বুদবুদ উঠছে। অনলাইনে তোরা দেখতে পাবি না, কিন্তু ইমাজিন কর, ওই দেখ কত বড় বুদবুদ, দেখছিস? এই দেখ তো কি হচ্ছে, বুদবুদ উঠে যাইতেছে। তার মানে ওর টেম্পারেচার কি করে গেছে, ইনক্রিজ করে গেছে। ওকে, তা এটাই কি হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসার রেখে ভলিউমের দ্বারা আমরা কি করতেছি, টেম্পারেচার ইনক্রিজ করতে পারি, তার একটা এক্সপেরিমেন্ট। যদি অনলাইনে, দুঃখিত আমি ভালো করে দেখাইতে পাইতেছি না, এটা দূর থেকে বোঝা যাবে না, আমার যা ক্যামেরার কোয়ালিটি ওই অনুযায়ী। মানে এটা মনে রাখি, সেটা হোলি খেলার জন্য রুজিনাকে ভেজাই দেবো একটু পর, রাখা হইলো। হোলি খেলবি না, দাঁড়া। এই জলগুলো এখন কি করি, বইতে পড়বে, এদিকে রাখিয়ে দেই, তোর শরীরে পড়লে যায় আসে না আমার। ওকে, ঠিক আছে। তো এটা বুঝছিস আশা করি। আরো হিট ক্যাপাসিটি সব থেকে সৌন্দর্য জিনিস কি জিনিস, আমি একটা জিনিস বোঝাই, যে রুজিনার জন্য আজকে আমি ছেলে ঠিক করার জন্য ইয়ে নিছি না, যে রুজিনার জন্য ছেলে খুঁজে দেবো। এবার ভাব, রুজিনা প্রেম করতেছে, সবাই কানে কানে শোন। হ্যাঁ, রুজিনার প্রেমের গল্প। রুজিনা প্রেম করতেছে, প্রেম করার জন্য ও কি করতেছে, ডেট করার জন্য বলছে সি বিচ ডেট করব। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে হাত ধরে সেই সুন্দর কিউটে সেজে গুজে, ঠিক আছে, সমুদ্র সৈকতের সেই রঙিন জামা পরে কি করছে, সমুদ্রে ঘুরতে গেছে। সমুদ্রে গেলে রুজিনার সুন্দর সুন্দর চুল আছে, কিউটসা চুল। তারপরে ও কি করবে, যখনই ওর বয়ফ্রেন্ডের সঙ্গে হাঁটা চলা শুরু করবে, তখনই কি করবে, রুজিনার বড় বড় চুল আছে, আর সমুদ্রের মধ্যে কি থাকবে, সমুদ্রের পাশে হাওয়া থাকবে, হ্যাঁ না? এবার যদি সমুদ্রের পাশে হাওয়া থাকে, তার মানে কি রুজিনার চুল উঠবে। এবার কথা হচ্ছে, রুজিনার চুল কোন দিকে উঠবে? ওর বয়ফ্রেন্ডের সাথে এমন করে হাত ধরে যাইতেছে, ওর বয়ফ্রেন্ডের শরীরের ভিতরে চুল উড়ে এসে লাগবে, না চুলগুলো হচ্ছে অন্য দিকে উড়ে যাবে? তো কোন দিকে যাবে, এটা কেমন করে বুঝবো বল? চল, এটা তোদের ফিজিক্স দিয়ে বোঝাই। এরপরে যারাই যারাই সমুদ্রের বিচে ডেট করতে যাবি, প্রেম করতে যাবি, বয়ফ্রেন্ডের সাথে হাঁটবি, আমার কথা মনে করবি, ঠিক আছে? বলে স্যার শেখায় দিছে প্রেম করার নিয়ম এটা, যদি বয়ফ্রেন্ডের শরীরে চুল দিতে লাগে তাহলে আমার এই দিকে থাকতে লাগবে, যদি বয়ফ্রেন্ডের চুল শরীরে চুল না দিতে লাগে তাহলে এই দিকে থাকতে লাগবে। আমি শেখাই দিতেছি, ওকে চল শেখাই দিই। তো একটা জিনিস তোরা মাথায় রাখবি, যে জিনিসের হিট ক্যাপাসিটি যত বেশি, ওর মানে কি বলতো, ওটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করতে অত বেশি পরিমাণ কি দিতে লাগবে, হিট দিতে লাগবে, তাই না? তার মানে বস, হিট ক্যাপাসিটি যদি বেশি হয়, তার মানে ওকে গরম করতে বেশি টাইম লাগবে কি লাগবে না? লাগবে। কথাটার মানে বুঝছিস তো? হিট ক্যাপাসিটি যার যত বেশি, মানে ওর 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করতে তত বেশি অ্যামাউন্টের হিট দিতে লাগবে। তার মানে যার হিট ক্যাপাসিটি যত বেশি, ওকে আমাদের কি করতে লাগবে, হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করার জন্য অত বেশি কি করতে লাগবে, হচ্ছে হিট দিতে লাগবে, অত বেশি সময় লাগবে। এই জন্যই তোরা দেখছিস, তোদের মেয়েদের জন্য কথাটা বলতেছি, ঠিক আছে, আমার মা দিদি এদের ক্ষেত্রে আমি যেটা দেখি, আমার গার্লফ্রেন্ডের ক্ষেত্রে, ওকে তোদের ক্ষেত্রে, সেটা মেয়েদের পিরিয়ডস হয়, ঠিক আছে? তোদের পিরিয়ডস এর সময়, যাদের পিরিয়ডস এ ব্যথা হয় না, পেইন হয় না, পিরিয়ডস এর পেইন, তাদের তো ভাগ্য খুবই ভালো। ওকে, যাদের পিরিয়ডস এর পেইন হয়, তারা জানিস পিরিয়ডস এর কি অবস্থা হয়। তো পেইন থেকে রক্ষা পাওয়ার জন্য কি করিস বলতো? যেগুলা ছেলে দেখতেছিস, তোদের গার্লফ্রেন্ডের যখন পিরিয়ডস হবে, যদি কোনো গার্লফ্রেন্ডের পেইন হয়, তাহলে কি বেস্ট গিফট দিতে লাগে সেটা আমার কাছে শুনে যা, ঠিক আছে? এটা লজ্জা পাওয়ার কিছু নাই, বেস্ট জিনিস গিফট করার চেষ্টা কর। ওকে, যখন তোদের গার্লফ্রেন্ডের মুড সুইং হচ্ছে, তখন পাশে থাকার চেষ্টা কর। ওকে, একটা ছেলে হিসাবে, বা সেটা তুই হইতে পারিস, তোর দাদা হইতে পারে, তোর বাবা হইতে পারে, যেই হোক, ঠিক আছে, ছেলে হিসাবে মেয়েদের ওই টাইমে, কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস, ঠিক আছে, সেইখানে মুড সুইং হয়, শরীরের মধ্যে এত জ্বালা যন্ত্রণা আসে, ওই মুড সুইংটা আমাদের পাশে থাকা ছেলে হিসাবে কর্তব্য। আর ওইখানে বেস্ট গিফট কি হতে পারে আমি তোদের বোঝাচ্ছি। ওকে, দেখিস যে যখনই কি হচ্ছে, পিরিয়ডসে প্রচুর পেইন হওয়া শুরু করে, আমরা কি করি বলতো, যে আমরা হট প্যাক দেই না,
ঠিক আছে, হট ওয়াটারে আমরা শেক দিই, ঠিক আছে, তার জন্য অবভিয়াসলি তোরা কি করতে পারবি, অনলাইনে কিনতে পারবি, অফলাইনে কিনতে পারবি, হট প্যাক ওয়াটার প্যাক গুলো পাওয়া যায়, তোরা কিনে এনে দিস। এবার বলতো ওই যে প্যাক গুলোর ভিতরে গরম জল দেওয়া হয় কেন? কেরোসিন তেল দিলে কি হতো, হ্যাঁ না? কেরোসিন তেল গরম করে দিলি, বা হচ্ছে সর্ষের তেল গরম করে দিলি, বালি গরম করে দিলি, অমন কিছু তো দিতে পারিস। তার বদলে আমরা জল গরম করেই দিই কেন এত কিছু থাকতে? এর কারণ হচ্ছে জলের হিট ক্যাপাসিটি অনেক বেশি। এবার মানে বোঝার চেষ্টা কর, জলের হিট ক্যাপাসিটি অনেক বেশি মানে কি? তোরা অনেকেই কোশ্চেন করা শুরু করবি, স্যার জলের হিট ক্যাপাসিটি তো অনেক বেশি, তাহলে তো এটাকে হিট করতে আরো বেশি টাইম লাগবে, তাহলে এটা যন্ত্রণাদায়ক। কিন্তু এটা আবার সুখের দায়ক। কিসের জন্য? মাথায় রাখবি, যে যত ধীরে ধীরে গরম হয় ও তত ধীরে ধীরে ঠান্ডা হয়, ঠিক আছে? যার গরমে রিলিজ বেশি হবে তার কি হবে? ঠান্ডারও রিলিজ কি হবে? যত তাড়াতাড়ি হবে গরম, অত তাড়াতাড়ি কি হবে? ও ঠান্ডা হবে। আবার যত ধীরে ধীরে কি হচ্ছে, যে গরম হবে, অত তাড়াতাড়ি কি, অত ধীরে ধীরে কি হবে? ঠান্ডা হবে। এবার ভাব, যে মহিলাটা, যে মেয়েটার পিরিয়ডস হয়েছে, যার পিরিয়ডসে পেইন হচ্ছে, সে কি বারবার গরম জল নিয়ে এসে বসে থাকবে? না না। তার জন্য গরম জল যদি আমরা দেই, ওটা একবার গরম করতে বেশি টাইম লাগছে, কিন্তু ওই প্যাকেটটার ভিতরে গরম জলটা অনেকক্ষণ লাস্টিং করবে। ওর জন্য ও কি করতে পারবে? ওর পিরিয়ডসের সময় অনেক বেশি পরিমাণ, বেশিক্ষণ ধরে কি করতে পারবে? ওই গরম জল ইউজ করতে পারবে। তো এটা কিসের জন্য হয় মাথায় রাখিস, কারণটা জলের হিট ক্যাপাসিটি সমস্ত লিকুইডের ক্ষেত্রে বেশি হয়। তো এই জন্য জলের হিট ক্যাপাসিটি বেশি হওয়ার জন্য জলের গরম কি হয় হচ্ছে অনেক লেটে হলেও ওটা ঠান্ডাও কি হচ্ছে অনেক ধীরে ধীরে হয়। এই জন্য গরম জল আমরা কি করি হচ্ছে হট প্যাকে অর্ডার করি। তো যে ছেলেদের বলবো যে যদি কিছু গিফট করার হয়, তোর গার্লফ্রেন্ডের যদি পিরিয়ডসে পেইন হয়, তাহলে অবশ্যই অবশ্যই হট প্যাক, ভালো ভালো কিউটসা পাওয়া যায়, ওগুলো কিনে দে। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি না, এই জিনিসটা আমি তোদের ইন্ডিয়ান এডুকেশনের ক্ষেত্রে বলি, অন্যান্য দেশের, আমাদের আশেপাশের দেশগুলোরও সেম অবস্থা। আমরা না ছোটবেলার থেকে এগুলাকে এমন টেবু করে রাখি, ঠিক আছে, স্যার হিসেবে এটা পড়াবো না, ঠিক আছে, বাড়িতে এটা আলোচনা হয় না, ওইটা আলোচনা হয় না। এখনকার দিনেও দেখবি না অদ্ভুত ধরনের আমরা আচরণ করি, পিরিয়ডস এর কথা শুনলে মনে হয় কি না কি জিনিস। আরে ভাই, এটা ন্যাচারাল জিনিস, আমার মার হয়, আমার দিদির হয়, আমার গার্লফ্রেন্ডের হয়, আমার বোনের হয়, সবার হয়, তোদের হয়, ঠিক আছে, স্টুডেন্টের মানে মেয়েদের কথা বলতেছি আর কি, ঠিক আছে। তো এটা ন্যাচারাল প্রসেস। আর পিরিয়ডস হচ্ছে জন্যই আজকে আমাদের মানব সমাজ বেঁচে আছে। তো এটাকে ঘৃণা বা এটাকে দূরের, এটাকে লুকানোর কোনো জিনিস দেখিস না। এটা যখন হচ্ছে, ঠিক আছে, তখন ওটাকে ভোকাল হয়ে কথা বলা শেখ। আমি অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখে আমি তোদের বলি, ঠিক আছে, আমি নর্মালি এগুলা বলি না, আজকে গল্প হইতেছে বলেই দেই। একটা জিনিস মাথায় রাখিস, অনেকের বাড়িতে এখনো দেখবি পিরিয়ডস হলে রান্না করতে যায় না, ঠাকুর ঘরে যায় না, এই করতে যায় না, ও করতে যায় না। কি অদ্ভুত একটা জিনিস তুই ভাব, একটা শরীরের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, মানব জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া বংশ বিস্তারে পসিবল না, হ্যাঁ, যেটা ছাড়া এই পৃথিবীতে মানব সমাজের অস্তিত্ব নাই, সেটা জিনিস আমরা এখনো পিরিয়ডস হলে একটা জিনিস করে রান্না করে অসুস্থ বলে গণ্য করে অনেকে। সব থেকে নির্লজ্জকর যদি কিছু জিনিস হয়, সেটা হচ্ছে এটা। মানে সতীদাহ প্রথা যেমন নির্লজ্জ ছিল না, এটা ঠিক তেমনই নির্লজ্জ প্রথা। ওকে, একটা জিনিস বোঝ, যে পিরিয়ডস হলে কেন আগে রান্নাঘরে যাইতে বারণ করে বা হচ্ছে ঠাকুর ঘরে যাইতে বারণ করে, এর কারণটা বোঝ। এর কারণ হচ্ছে পিরিয়ডস এর সময় যে পরিমাণ ব্লাড আসতেছে। এবার অনেকের আগেকার দিনে কি হইতো বলতো, ওই এখনকার দিনে যে ভালো লেভেলের প্যাট ট্যাট পাওয়া যায়, তখনকার দিনে প্যাট ট্যাট পাওয়া যাইতো না। ওকে, ওর জন্য কি হইতো, ওনাদের শরীর থেকে প্রচুর পরিমাণ ব্লাড আসতো। এবার ব্লাড যদি আসে, তাহলে কি হচ্ছে, তুই যেইখানেই যাবি ওইখানে কি হচ্ছে, ব্লাড হবে, ওই জায়গাটা হচ্ছে নোংরা হবে। এই জন্য বলছিল যে ঠাকুর ঘরে যাইও না, এই ঘরে বলছিল যে রান্নাঘরে যাইও না। তাছাড়াও আর একটা কারণ, তো যখন পিরিয়ডস হচ্ছে, তোর অনেকের কি হচ্ছে, শরীর খারাপ থাকে, প্রচুর শরীর দুর্বল হয়ে যায়, পেইন করে, অনেক কিছু প্রবলেম হয়, মুড সুইং হয়, কোনো কিছুই ভালো লাগে না, সব ইরিটেটিং লাগে, অনেকের থাকে এমন। এবার তুই এতগুলা প্রবলেম হলে কেমন করে তুই রান্নাঘরে গিয়ে রান্না করবি? আর এগুলা আগেকার দিনের প্রচলন ছিল, কারণটা মহিলারাই রান্না করবে আগেকার দিনে, শুধুমাত্র এটাই বাড়ির নিয়ম ছিল। ওকে, এবার একটা মহিলাকে ওই সময় সেপে রাখার জন্য কি করতো বলে, তোর তো সেই মুড সুইং হইতো, তার জন্য ঋষি মনীষীরা কি দিছিল, জ্ঞান দিছিল, বলে মহিলাদের কেমন করে বাঁচানো যায় সেটার বুদ্ধি কি বলছিল, যে পিরিয়ডস হইলে তোমরা কি করিও না, রান্নাঘরে যাইও না, তোমরা ঠাকুর ঘরে যাইও না, তাহলে তুমি একটু ওই মহিলাটা কি করতে পারবে, ওই টাইমে রেস্ট নেওয়ার টাইম পাবে। সেটাকে আমরা এখন এমন টেবু বানায় দিছি, যে পিরিয়ডস হলে অনেকের বাড়িতে রান্না করে যাইতে দেয় না, অনেকে সকালে উঠে স্নান করাইতে পাঠায় দেয়। আরে স্নান কিসের জন্য করে? কারণটা, তুই রাত্রিবেলা ঘুমানোর সময় কোনো কারণে কি হচ্ছে, যদি তোর নোংরা লাগে যায় বা ব্লাড ফ্লাড হাতে পায়ে লাগে যায়, ওর জন্য পরিষ্কার হয়, কিন্তু এটা কোনো নিয়ম নাই, তোকে হাইজিনিক মেনটেন করার জন্য করতে লাগবে, তার জন্য করে। দেখ, আমার কোনো প্রবলেম নেই, রান্নাঘরে যাইতে দিতেছে না, পূজা করতে দিতেছে না, এটা কিন্তু বুঝো তো যে কিসের জন্য যাইতে দিতেছে না।
হাইজিন মেনটেন করার জন্য, তোকে শরীরটাকে রেস্ট দেওয়ার জন্য, কিন্তু এটাকে টেবু বানানো ভুল। ওকে, তো এগুলা জিনিস একটু মাথায় রাখিস। তোরা যারা যারা পড়াশোনা করতেছিস একটু ব্রড মাইন্ডেড হওয়ার চেষ্টা করিস। ওকে, যাই হোক, পিরিয়ডস এর গল্প আমি বললাম, কারণটা আমি না, আমার একটা বান্ধবী, আমি যখন মাস্টার্স করতেছিলাম, আমি আমার একটা বান্ধবীকে, ওকে, ত্রিপুরায় বাড়ি ওর, পিরিয়ডসে আমি দেখছিলাম ওর একটা শরীরে প্রবলেম আছে, ঠিক আছে, ওর কয়েক মাস পর পর পিরিয়ডস হয়। ও যেই দিন পিরিয়ডস হইতো এমন লেভেলের কান্না করতো না, মানে পুরো হোস্টেল জানিয়ে দিত, এত ব্যথা হইতো। আর ও এমন কোনো ডাক্তার নাই, ইন্ডিয়াতে তো সব ডাক্তার ট্রাই করছে, ওর এখনো ঠিক হয় নাই, তারপরে বাইরেও গেছে, এখনো ঠিক হয় নাই। ওকে, তো আমাকে, আমার এখনো মনে আছে, আমাকে একদিন ফোন করছে, ভাই আমাকে হসপিটালে নিয়ে যা। আমি কি হইলো, তারপরে শুনি এমন এমন, ওর যখন পিরিয়ডস হইতো শেষ অবস্থা হয়ে যেত। ওকে, তো এগুলা সময় তোরা বন্ধুরা পাশে থাকার চেষ্টা কর। আর আমাদের এই সমাজে আমি জানি না একটা অদ্ভুত জিনিস হয় যে বাবা মারা তো হচ্ছে মেয়েদের বোঝায় দেয় যে পিরিয়ডস কি জিনিস, কখন হইতে পারে, ঠিক আছে, এর জন্য কি কি প্রিপারেশন নিতে লাগে, কিন্তু ওই বাড়িতে যে ছেলেগুলা থাকে ছেলেগুলাকে বোঝায় না। খুব খারাপ জিনিস, ছেলেগুলাকে বোঝায় না, জন্যই দেখবি না স্কুলে, কোয়েট স্কুলে যারা যারা পড়িস, আগেকার দিনে স্কুলে পিরিয়ডস প্যাড ট্যাড পাওয়া যেত না, এখন তো প্যাড ট্যাড পাওয়া যায়। ওকে, আগের দিনে ব্যাগে করে মানুষ নিয়ে যাইত। এবার তোর জন্য হঠাৎ করে পিরিয়ডস হইলো, জামা কাপড়ে রক্ত লাগিয়ে গেছে, তুই যে বাথরুমে যাবি তখন অন্য কোনো ছেলে টেলে দেখলে কত টিটকারি মারা শুরু করতো। ওকে, বলে এটা হচ্ছে, কানে কানে ঘুষঘুষি খুচখুচ চলতো। কিন্তু ওইটাই যদি ছোট বাচ্চাটাকে, ছেলেটাকেও শেখাই দিত ছোটবেলায়, বলে ওর মা যদি শেখাইতো আমারও হয়, তোর দিদিরও হয়, ঠিক আছে, তোর আশেপাশের লোকেরও সব, মানে মেয়েদের সবারই হয়, এটা একটা নর্মাল জিনিস। যখন পিরিয়ডস হয়, রক্ত টক্ত দেখলে বা কিছু যদি প্রবলেম হয়, ওই লোকটাকে সাহায্য করিস। আমার ছোটবেলা থেকে যদি শেখাইতাম না, আমাদের সমাজটা বহুত চেঞ্জ হইতো। বাট জানি না আমরা অ্যাজ এ সোসাইটি আমরা কেমন জিনিসপত্র লুকিয়ে রাখলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমরা যদি ভোকাপ হই, কথা বলি, তাহলে হচ্ছে প্রবলেম। হ্যাঁ, বলে এই লোকটা পড়াইতে এসে কেন পিরিয়ডস এর গল্প করতেছে, ঠিক আছে, ওইটাতে প্রবলেম, চুপ করে থাক, তাহলে সব ঠিক আছে। তো আমাদের সমাজ একটা অদ্ভুত ভাবে চলাফেরা করে, আমার তো মাথা কাজ করে না। যাই হোক, ওই দিক থেকে ঘুরে আসি একটু। আমি যেটা বলতেছিলাম যে এত কিছুর পরে সব মুড টুট ঠিক আছে, রুজিনাকে আমরা কি করছি, সমুদ্রে পাঠাইছি, ঠিক আছে। তারপরে সমুদ্রে গেছে, এবার সমুদ্রে তুই ভালো করে দেখ, প্রেম করতে গেছে রুজিনা, এটা হচ্ছে সমুদ্রের রাস্তা আছে না, রাস্তা বরাবর হাঁটতেছে, এইদিকে সমুদ্রে কি আছে, হচ্ছে জল আছে, একদম সমুদ্রের সৈকতে জল ফ্লো করতেছে। ওকে, এবার এইদিকে কি হচ্ছে, সমুদ্রের বিচ, হ্যাঁ, বিচে হাঁটা চলা, বালি আছে এইদিকে, তাহলে ভালো করে দেখ, এইদিকে বালি আছে, এইখানে রুজিনা সুন্দরী আছে, হাত পা বড় বড় চুল আছে, ওর শরীরের থেকে চুল বড়, হ্যাঁ, ওকে, আর এইখানে বয়ফ্রেন্ড ওর পায়ের নিচে কোথাও পড়ে আছে। ওকে, এবার দেখ কি ঘটনাটা ঘটবে। দিনের বেলা রুজিনা ঘুম থেকে উঠলো, বয়ফ্রেন্ডকে বললো ছোড়া চলো একটু ঘুরে আসি, সমুদ্রের হাওয়াটা খায় আসি। ওকে, এবার সকালে যখন যাবে, দিনের বেলা গেল, দিনের বেলা কি ঘটনাটা ঘটবে বোঝার চেষ্টা কর। যে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়েছে, একটু পরে সমুদ্রে গেছে, হ্যাঁ, যখন সমুদ্রে যাইতেছে তখন ঘটনাটা কি হচ্ছে, দিনের বেলা তোরা ভাব যে সূর্য উঠছে, সূর্য ওঠার পরে গেছে, ব্রেকফাস্ট টেকফাস্ট করে একটু পরে গেছে, অতক্ষণে এখানে কি আছে, ওয়াটার আছে, ওয়াটারের স্পেসিফিকিটি অনেক কি হচ্ছে, বেশি। এবার দেখ, ওয়াটারের যদি স্পেসিফিক অনেক বেশি হয়, এটা গরম হইতে কি লাগবে, বেশি টাইম লাগবে। গরম হইতে বেশি টাইম লাগবে মানে কি হচ্ছে, দিনের বেলা যখন সমুদ্রে ঘুরতে গেছে রুজিনা, তখন এটার উপরের হাওয়া কি হচ্ছে, ঠান্ডা, বুঝছিস, এটার উপরের হাওয়া কি হচ্ছে, ঠান্ডা, কোল্ড। আর এইদিকে কি হচ্ছে, বালি, এবার বালি কি হচ্ছে, তাড়াতাড়ি গরম হয়ে যায়। তোরা তো মরুভূমির এটাকে জানিস তো, মরুভূমির বালি দিনের বেলা যত গরম হয়, রাত্রির বেলা অত কি ঠান্ডা হয়। তাহলে এবার বালি কি হচ্ছে, প্রচুর তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এবার বালি গরম হয়ে গেছে মানে বাড়ির উপরের হাওয়া কি হয়ে গেছে, হট, হট হয়ে গেছে না। এবার হট এয়ার মানে কি, ওরা হালকা পাতলা ও কি করবে, হচ্ছে উপরে উড়ে যাবে, উপরে উড়ে যাবে। আর তোরা ছোটবেলার থেকে এইটুকু পড়ে শুনে পড়ে আসছিস যে কোথাও যদি শূন্যস্থানে তৈরি হয়, শূন্যস্থানকে পূরণ করার জন্য পাশে থেকে কি হাওয়া আসে, শীতল হাওয়া আসে, কোল্ড হাওয়া আসে। তাহলে এখানে হট এয়ার কি করলো, উপরে চড়ে গেল, এখানে শূন্যস্থানে তৈরি হলো। আর এর পাশেই সমুদ্রের জলের উপরে কি আছে, কোল্ড হাওয়া আছে। তাহলে কোল্ড হাওয়া এই শূন্যস্থান পূরণ করার জন্য কি আসবে, এদিকে আসবে কি আসবে না। অর্থাৎ দিনের বেলা যখন সমুদ্রের পাশ দিয়ে হচ্ছে রুজিনা হাঁটবে, তখন কি দেখা যাবে, ওর চুল এইদিকে চুল হাঁটে, এই দিক দিয়ে উড়বে।
তাহলে ওর বয়ফ্রেন্ড যদি ওর এই পাশে দাঁড়ায় থাকে তাহলে চুলগুলো ওর বয়ফ্রেন্ডের কাছে গিয়ে লাগবে, আর যদি ওর এই পাশে দাঁড়ায় থাকে তাহলে হচ্ছে ওর বয়ফ্রেন্ডের কাছে চুল যাবে না, পাশের কারো বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে। ঠিক আছে, বুঝছিস? এবার এই ঘটনাটাই, এটা হচ্ছে দিনের বেলা গেল। কাট্টু রাত্রিবেলার ঘটনা। রাত্রিবেলা যখন রুজিনা বললো চলো একটু আমরা গো ফসফরাস যুক্ত লাইটের ওইখানে কি করি হচ্ছে সমুদ্রের একটু ঢেউগুলো দেখে আসি। রাত্রিবেলা গেছে রুজিনা। এবার রুজিনা যখন রাত্রিবেলা গেছে, রাত্রিবেলা গিয়ে কি দেখতেছে বলতো, যে রাত্রিবেলা কি ঘটনা ঘটছে, এই যে অতক্ষণে কি হয়েছে, জলগুলো গরম হচ্ছে কি হয় নাই, গরম হচ্ছে। এবার জল যখন গরম হয়েছে, জল ঠান্ডা হতে বেশি টাইম লাগতেছে, ঠান্ডা হতে বেশি টাইম লাগতেছে, মানে জলের উপরের হাওয়া কি হচ্ছে, গরমে আছে। আর এইদিকে গরম ছিল কিন্তু এ কি হচ্ছে, তাড়াতাড়ি কি হয়েছে, ঠান্ডা হচ্ছে। তাহলে বালির উপরের হাওয়া কি হচ্ছে, কোল্ড হচ্ছে। তাহলে এইখানে গরম জলে আছে মানে হট ওয়াটার, তার মানে এখানকার যে এয়ার গুলো হবে এগুলো কি হচ্ছে, উপরে চলে যাবে। এইখানে কি হচ্ছে, ভ্যাকেন্ট তৈরি হবে। তাহলে এই ভ্যাকেন্টে কি করবে, কোল্ড হাওয়া কি করবে, গিয়ে এখানে কি করবে হচ্ছে ভরাট করে দিবে। তাহলে রাত্রিবেলা কি হয়েছে, হাওয়া বিচ থেকে কোন দিকে যাবে, সমুদ্রের দিকে যাবে। তাহলে এবার যদি কি করতে লাগে, রুজিনা রাত্রিবেলা যখন হাঁটবে ওর বয়ফ্রেন্ডের সাথে, তখন যদি বয়ফ্রেন্ডের ঘাড়ে কপালে টপালে চুল লাগাইতে চায়, তাহলে কি করবে হচ্ছে ওর সমুদ্রের দিকে ওর বয়ফ্রেন্ডকে রাখতে লাগবে। বুঝছিস? তো মাথায় রাখিস, দিনের বেলা সমুদ্রের জল থেকে বালির বিচের দিকে হাওয়া আসে, রাত্রিবেলা সমুদ্রের বিচ থেকে কি হচ্ছে, জলের দিকে হাওয়া যায়। এটা কিসের জন্য ঘটে, সেটা হচ্ছে স্পেসিফিক হিটের ডিফারেন্সের জন্য। ঠিক আছে, তো স্পেসিফিক হিট খুব ইম্পর্টেন্ট জিনিস, এই এক্সাম্পল দিয়া তোরা মনে রাখতে পারিস। ওকে, তো এবার আমরা কি করব, এই যে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার এবং স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, এই দুটোকে কি করব আমরা হচ্ছে এর রিলেশন বের করব। ঠিক আছে, চলো তো রিলেশনটা বের করি। তাহলে রিলেশন বিটুইন সিপি এন্ড সিবি, দেখ we have from first law of thermodynamics dq equal to du plus dw। ঠিক আছে, তাহলে কি হচ্ছে dq equal to du মানে একটু আগে দেখলাম cb dt, है ना, ইকুয়াল টু dw বা pdv ধরতে পারিস। এটাকে ডেরিভেটিভ করে দে, তাহলে dq বাই dt, তাহলে কত আসবে cp প্লাস কত হবে dw বাই কত আসবে dt। ঠিক আছে, এবার দেখ dw মানে একবার লিখতে পারিস p ইনটু কত হচ্ছে dv, লিখতে পারি, একবার লিখে দিলাম। ওকে, তাহলে কি হচ্ছে, আমি একবার ইয়েই লিখি, এটা ডিডব্লিউ রাখি, হ্যাঁ মানে করা যায়। এবার শোন, দেখ এন্ড আমরা কি জানি পিভি ইকুয়াল টু কত হচ্ছে 8টি, না, তাহলে এটা কত হচ্ছে পি ডিবি প্লাস ভি ডিপি ইকুয়াল টু কত হচ্ছে 8 ডিটি, হ্যাঁ, এট কনস্ট্যান্ট প্রেসার। প্রেসার কনস্ট্যান্ট হলে কি হবে বলতো, ডিপি ইকুয়াল টু 0 হবে, হ্যাঁ না। তাহলে কত হবে হচ্ছে, তাহলে পি ডিবি ইকুয়াল টু কত হচ্ছে 8 ডিটি, হ্যাঁ না। এইটা মানে পি ডিবি মানে কত হচ্ছে ডিডব্লিউ না, ইকুয়াল টু আর কত হচ্ছে ডিটি। এটা কখন হইলো বলতো, যখন এট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে ফ্রম ইকুয়েশন 1টা লাগতো এইখানে ডিকিউ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু সিবি প্লাস ডিডব্লিউ বাই ডিটি। দেখ এটার থেকে বলার চেষ্টা কর ডিডব্লিউ বাই ডিটির মান কত হবে, দেখ তো ডিডব্লিউ বাই ডিটি ইকুয়াল টু কত হবে, আর হবে কি হবে না, এটা কখন হবে এট কনস্ট্যান্ট প্রেসারে হবে, না। তাহলে এটা কি হবে এট কনস্ট্যান্ট প্রেসার। এবার দেখতো ডিকিউ বাই ডিটি মানে কি, এট কনস্ট্যান্ট পি মানে সিপি না, এটাই লেখাচ্ছিলাম না। তাহলে সিপি মাইনাস কত হচ্ছে সিবি ইকুয়াল টু কত আসলো, মানে এটাকে এইদিকে নিয়ে আসলাম মাইনাস হয়ে গেল। ঠিক আছে,
তাহলে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন গেল, খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেমিস্ট্রিতেও পড়ছিস, কত জায়গায় পড়ছিস। ঠিক আছে, তো এটা সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর গেল। এটাকে বলা হয় মায়েরস ফর্মুলা। ঠিক আছে, মায়েরস ফর্মুলা। দেখ, সিপি আর সিবির মধ্যে আরো একটা রিলেশন আসে, অলসো অলসো আর একটা রিলেশন কি, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু হচ্ছে গামা। যেখানে গামা হচ্ছে এর আগের দিন পড়ছি এডিয়াবেটিক হিট কনস্ট্যান্ট। ঠিক আছে, গামা ইকুয়াল টু এডিয়াবেটিক হিট কনস্ট্যান্ট। লেখে নে তাড়াতাড়ি। রাম, ছি ছি ছি, এতক্ষণ সব ভিডিও অডিও অফ ছিল, সরি আমি দেখি নেই।
ওকে, তো এতক্ষণ সাউন্ড অফ ছিল, হ্যাঁ না, সরি। তো যাই হোক, আমি তোদের কি দেখাইলাম কি বোঝাইলাম আমি একবার কথাটা বলে দিই, হ্যাঁ, তারপরে রিপিট করতেছি অনলাইনের জন্য। অফলাইন তোরা একবার কান বন্ধ করে রাখা, দ্বিতীয়বার শুনতে লাগবে না তোদের। তো আমি তোদের যেটা জিনিস দেখাইতেছিলাম ওটা দেখ একটু। তো একটু ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছিলাম। ইম্পর্টেন্ট বলতে কি, দেখ আমি যেটা বোঝাচ্ছিলাম যে রুজিনা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাইতে পারে। আমার তো আর ওই সৌভাগ্য নাই, কারণ আমি হচ্ছে সিঙ্গেল লোক। এবার সিঙ্গেল লোক হিসেবে কিন্তু তোদের তো এক্সপেরিমেন্ট দেখাইতে লাগবে। এর জন্য আমি এক্সপেরিমেন্ট দেখার জন্য সমুদ্রে গেছি। এবার সমুদ্রে গিয়ে এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, তোরা দেখতেই পাচ্ছিস পিছনে কি আছে আমাদের সমুদ্রের জল চলতেছে, আর এখানে আমি বালির বিচে দাঁড়ায় আছি। ওকে, আর লাইট দেখে এখন বুঝতেই পারছিস এটা অবভিয়াসলি হচ্ছে দিনের বেলা। তো দিনের বেলায় আমি তোদের এতক্ষণ যে জিনিসটা বোঝাচ্ছিলাম সেটা কি হচ্ছে, দিনের বেলা হাওয়া কোন দিক থেকে কোন দিকে যায়, সমুদ্রের দিক থেকে হাওয়া হচ্ছে বালির দিকে হাওয়া যাবে। তার জন্য কি হচ্ছে, সমুদ্রের দিক থেকে বালির দিকে হাওয়া আসতেছে। এর জন্য দেখ রুজিনা ওর বয়ফ্রেন্ডের সাথে গেলে রুজিনা চুল উড়বে, আমার চুলও নাই, আমার সাথীও নাই। আমার সাথী হিসেবে একটাই জিনিস এসেছে, সেটা হচ্ছে আমার রুমাল। তার জন্য আমি আমার রুমালকে ছাইড়া দিছি, বলে তুই ওর বেটা, তোর যেমন ইচ্ছা করে তুই এমন করে ওর। রুমাল কি করতেছে, উঠতেছে। তো রুমালের যদি তোরা ওরা দেখিস সেটা কোন দিক থেকে কোন দিকে উঠতেছে স্পষ্ট দেখতে পাইলি। এখানে কি আছে, রুমাল উঠতেছে সমুদ্রের জলের দিক থেকে বালির দিকে উঠতেছে। এটাই ওরার কথা ছিল, কারণ দিনের বেলা তোরা লাইট দেখে এতক্ষণ বুঝছিস এটা হচ্ছে দিনের বেলা। ওকে, এবার রাত্রিবেলা যদি আমরা কি করতাম হচ্ছে এক্সপেরিমেন্টটা করতাম। ওকে, তো রাত্রিবেলা এক্সপেরিমেন্টটা করলে তোরা অবশ্যই দেখতে পাচ্ছিস কি হচ্ছে, রাত্রিবেলা 10টা-11টার দিকে রাত্রিবেলা যখন যাবি সমুদ্রে, উল্টো পাশে অর্থাৎ বালি থেকে সমুদ্রের দিকে হাওয়াটা আসবে। কিন্তু রাত্রিবেলা আমি কেমন করে ভিডিও বানাবো বলতো, সেটা হচ্ছে যেটা বললাম আমি, যে সিঙ্গেল লোক একাই একাই যাইতে ভয় লাগে না আমার, হ্যাঁ না, স্বাভাবিক জিনিস। রুজিনা না হয় কারো হাত ধরে যাইতে পারছে, দুইজন সাথী আছে। আমি রুমাল জড় বস্তু, ও আমাকে কতটা সাহায্য করবে আর কি, ভয় পাইলে, হ্যাঁ না। যদিও রুমাল আর আমি ভাই ভাই, কারণ রুমালও যে ইলেকট্রন প্রোটন নিউটন দিয়ে তৈরি, আমিও সেই ইলেকট্রন প্রোটন নিউটন দিয়ে তৈরি। বাট ওই জন্য ওই সাথী হিসেবে নিয়ে গেছিলাম, রুমালকে নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি মানে যদি সিরিয়াসলি বলি, তো রাত্রিবেলা অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও বানাইতে গেছিলাম, একটা সিঙ্গেল লোক, ফ্ল্যাশ জ্বলাইছি, ফ্ল্যাশ জ্বলায় দেখি রুমাল ধরতে পাই না, ধরতে পাই না। ওইদিকে ওই সময় ঘটনা ঘটছে, আমি যে ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগ প্যাকিং হিসেবে ঘুরতেছিলাম, আমি ব্যাগ নিয়ে গেছিলাম, আমার ব্যাগটা যেখানে বালির উপর রাখছিলাম, রাত্রিবেলা সমুদ্রের ঢেউয়ের জল এত ইয়ে হয়, কারণটা জোয়ার আসে, তোরা সবাই জানিস, জোয়ারে জল এত আসছে, আমার ব্যাগ ভেজা গেছে, মন খারাপ হয়ে গেছে, তো সবকিছু মিলে আর রাত্রিবেলা ভিডিও রেকর্ড করতে পারিনি। ওকে, আবার দিনের বেলা ভিডিওটা রেকর্ড করা আছে, তো দিনের বেলায় ওই জন্য ওই ভিডিওটা দেখাইছি। তো তোরা নেক্সট টাইম যখন সমুদ্রে যাবি, নেক্সট টাইম গিয়ে কি করবি হচ্ছে এই জিনিসটা রিয়েলাইজ করবি। ওকে, আর কিছুদিন আগে আবার আমি সমুদ্রে গেছিলাম, মন্দারমণিতে গেছিলাম। মন্দারমণিতে গিয়ে তো রাত্রিবেলা মাছ খাইতে তাল পাই নাই, এত মাছ খাওয়া এইটা মাছ ওইটা মাছ এইটা মাছ খাইতে খাইতে আর ভিডিও বানাইতে পাইনি। আর তোরা যে ভিডিওটা দেখলি না একটু আগে, এটা হচ্ছে ইয়ার ভিডিও, চেন্নাইয়ের মেরিনা বিচের ভিডিও। ওকে, আমি জানিস এমন ট্রাভেলার, আমি ঠিক করছিলাম যে সমুদ্রের পাশে ঘুরবো। আমি সমুদ্রের পাশে ঘোরা শুরু করছি 17 ডেজের জন্য। আমি নিছিলাম ছুটি নিছিলাম, আবার 17 ডেজের ছুটি নিছিলাম, বাস ওই ছুটি নিয়ে কন্যাকুমারী থেকে স্টার্ট করছি। কন্যাকুমারীতে ছিলাম, তারপরে মানে সমুদ্রের পাশ দিয়ে ট্রেন যেখানে যেখানে গেছে, ওখান থেকে ট্রেন থেকে নামছি, ট্রেন থেকে নামে ওখানে ঘুরছি। সেটা কন্যাকুমারী, তারপরে চেন্নাই আসছে মেরিনা বিচে, তারপরে ভাইজাগে আসছে ভাইজাগে, তারপরে হচ্ছে ভুবনেশ্বরে আসছে ভুবনেশ্বরে, পুরী টুরি গিয়া তারপরে এদিক দিয়ে ঘুরে ঘুরে 17 দিন আমি সমুদ্রের পাশেই ছিলাম। ওকে, তো ওইটা তখনকার ভিডিও, ওইটা বানানো। ওকে, তো যাই হোক, এটা ছিল আমাদের হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ছিল। এবার আমাদের থার্মোডাইনামিক্স পড়ার জন্য আর একটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে লাগে, সেটা হচ্ছে ইকুইপার্টিশন থিওরেম। ঠিক আছে, অর্থাৎ থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে এনার্জির ডিস্ট্রিবিউশন কেমন হবে, এটার সম্বন্ধে দুইটা থিওরেম আছে, একটা হচ্ছে ইকুইপার্টিশন থিওরেম আর একটা হচ্ছে ডুলং-পেটিট ল। তো এগুলা কিসের জন্য আসলো, কেমন করে এনার্জি ডিস্ট্রিবিউশন করে, এগুলা কি করবো আমরা নেক্সট দিনের ক্লাসে পড়াশোনা করব। ঠিক আছে, তো আজকের লেকচারটা এই অবধি থাক, নেক্সট দিনের ক্লাসে আমরা বাকিটা কি করব, পড়াশোনা করব। ঠিক আছে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার। নেক্সট দিন আমরা এনার্জি ডিস্ট্রিবিউশন গুলা পড়াশোনা করব, এবং এনার্জি ডিস্ট্রিবিউশন পড়াশোনা করার জন্য ইকুইপার্টিশন ল, ডুলং-পেটিট লর সঙ্গে সঙ্গে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা পড়াশোনা করতে লাগবে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার।